হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আমি আছি সাথী ভাইয়া, এক্স নটরডেমিয়ান এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ওকে, আজকে তোমাদেরকে এসএসসি লেভেলের ফিজিক্স চ্যাপ্টার 3 অর্থাৎ ফোর্স বল নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের চ্যাপ্টার 2 ছিল হচ্ছে তোমাদের মোশন অর্থাৎ গতি নিয়ে। এখন হচ্ছে কি, আগে আমরা মোশনটা জানছিলাম, বাট এখন এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব ওই মোশনটার অর্থাৎ গতির কিভাবে সৃষ্টি হয়। আমরা জানি যদি বল প্রয়োগ করি তখনই হচ্ছে কি আমাদের একটা মোশন অথবা গতির সৃষ্টি হয়। সো এখন হচ্ছে কি আমরা বল বল প্রয়োগ করার ফলে একটা বস্তুর গতির অবস্থার কি পরিবর্তন হয়, অন্যান্য আনুষঙ্গিক কি পরিবর্তন হয়, এই সবগুলো বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমাদের প্রথম স্লাইডে বলা হচ্ছে কি, তোমার ফোর্স অর্থাৎ বল মানে কি। বল মানে কি এই জিনিসটা আমরা এক কথায় বলতে পারি হচ্ছে যার প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয়, অর্থাৎ বল বলতে আমরা বলতে পারি যার প্রয়োগে হচ্ছে কি আমাদের স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থির হয়। অর্থাৎ বল হচ্ছে কি আমাদের এমন একটি বাহ্যিক কারণ যা বস্তুর গতির অথবা অবস্থানের পরিবর্তন করতে পারে। এখন ধরো তোমার কোনো একটা বস্তু এই সারফেসে ছিল যার আদিবেগ ছিল 0, এই বস্তুটার উপর যদি তুমি বল প্রয়োগ করো, আস্তে যদি বল প্রয়োগ করো, তখন হচ্ছে কি বস্তুটা একটা সময় গতিশীল হবে এবং ভি বেগ প্রাপ্ত হবে। ওই ভি বেগটাই ওকে, যেহেতু হচ্ছে কি আমাদের বলটা হচ্ছে কি প্রয়োগ করতেছি, সো হচ্ছে কি আমাদের ব্যাগের একটা চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে কি বল হচ্ছে এমন একটি বাহ্যিক কারণ যার কারণে স্থির বস্তু চলতে শুরু করে অথবা গতিশীল বস্তু স্থির হয়ে যায়। এখন বলের কাজটা আসলে কি? সো তোমার বলের কাজ হচ্ছে আসলে এইটাই যে বস্তুর গতির পরিবর্তন করে, বস্তুর গতির পরিবর্তন এবং ত্বরণের পরিবর্তন ঘটায় এবং ত্বরণ ঘটায়। সো হচ্ছে কি আমাদের বলটা কি করে, একটা বস্তুতে বল প্রয়োগ করলে কি হয়, বস্তুর ব্যাগের চেঞ্জ হয়। ব্যাগের যেহেতু চেঞ্জ হয় তার মানে কি অ্যাবসলিউটলি এখানে কি আছে, একটা ত্বরণ আছে। এ ইকুয়াল কত, ভি মাইনাস ইউ ভাগ টি। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, সময় পর্যন্ত আমরা বল প্রয়োগ করব, ওই সময়ের ভিতরে বস্তুর ব্যাগের পরিবর্তন হবে এবং লাস্টে অবশেষে হচ্ছে কি আমাদের একটা ত্বরণ ঘটবে, অর্থাৎ ত্বরণের মান থাকবে। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি আমাদের পজিটিভ হয় তখন হচ্ছে কি আমাদের ব্যাগটা বাড়বে, আর যদি নেগেটিভ হয় তখন হচ্ছে কি আমাদের ব্যাগটা কমে যাবে। এটা হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এখন আমরা চলে যাই নিউটনের প্রথম সূত্র। সো নিউটনের প্রথম সূত্র আমাদের বলা হচ্ছে কি, নিউটনের প্রথম সূত্রটা বলা হচ্ছে কি, আমরা যে আগে বলের কনসেপ্ট আলোচনা করছি ওইটাই, একেবারে ওইটাই, বাট হচ্ছে কি একটু ঘোরানো। এখানে বলা হয়েছে কি, যার, দাঁড়াও আমি একটু মুছে দিই, এখন লিখতেছি। ওকে, নিউটনের প্রথম সূত্রে তোমার বলা হয়েছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখন ভাইয়া তোমাদের বেসিক বিষয়টা কি, আমরা জানি আমাদের নিউটন সাহেব হচ্ছে কি আমাদের গতিবিদ্যা, বল এগুলার জনক। ওকে, এখন হচ্ছে কি উনি তিনটা সূত্র প্রয়োগ করছে। কিসের? নিউটনের গতিসূত্র হচ্ছে কি বলের তিনটা সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, এই তিনটা সূত্র আছে। এখন হচ্ছে কি তুমি দেখো, এই যে প্রথম সূত্রটাই আমাদের নিউটন সাহেবের যে প্রথম সূত্রটা, এই প্রথম সূত্রটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের বলের সংজ্ঞা। তার মানে কি, তোমাকে যদি কখনো বলা হয় নিউটনের প্রথম সূত্র আসলে কি বোঝায়, বলের ধারণা এবং জড়তা এই দুইটা বিষয় সে প্রকাশ করে। সো বুঝতে পারছো, নিউটন সাহেব তিনটা সূত্র দিল, তিনটা সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে কি বলের বেসিক অর্থাৎ বলের সংজ্ঞা হয়ে গেছে। তারপর তোমার সেকেন্ড টপিকসটা হচ্ছে কি জড়তা। ওকে, জড়তা জিনিসটা কি? জড়তা হচ্ছে কি বস্তু যে অবস্থায় আছে আছে সে অবস্থায় থাকার প্রবণতা।
থাকার প্রবণতা। ওকে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ধরো কোনো একটা বস্তু স্থির অবস্থায় ছিল, ওই বস্তুটার ইচ্ছা হবে আমি সারা জীবন অর্থাৎ আজীবনই সে স্থির থাকবে। অথবা কোনো একটা বস্তু সমবেগে গতিশীল ছিল, তার একটা প্রবণতা থাকবে যে সে সারা জীবন অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত সে সমবেগে চলতেই থাকবে চলতেই থাকবে। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে অ্যাট দ্য মোমেন্ট, যখন তুমি কাউন্ট করা শুরু করবে তখন সে যে অবস্থায় ছিল সে সারা জীবন অর্থাৎ আজীবন সেই অবস্থায় থাকার যে একটা প্রবণতা, সেটাই হচ্ছে কি তার জড়তা। সো জড়তার অনেক উদাহরণ আছে, বাস্তব উদাহরণ আছে আমাদের জীবনে, এগুলো আমরা একটু আলোচনা করি। ওকে, এই বিষয়গুলো একটু ছোট করে দিই তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। ওকে ওকে, এখন যদি আমরা তোমার সাথে ওই জিনিসটা আলোচনা করি। ওকে ঠিক আছে, এখন যদি আমরা ওই জিনিসটা জড়তার উদাহরণ নিয়ে এখন আলোচনা করবো, চলো। জড়তার উদাহরণ, জড়তার এক্সাম্পল। এক্সাম্পল কি কি আছে? যেমন যখন তুমি বাসে যাচ্ছ, যখন তুমি বাসে আছো তখন কি করে, বাস যখন ব্রেক করে তখন তুমি কি হয়, তখন তুমি সামনের দিকে হেলে যাও। তখন বাসে ব্রেক কষলে কি হয়, তুমি সামনে হেলে যাও, সামনে হেলে যাও। কারণটা কি? কারণটা হচ্ছে কি তোমার গতি জড়তা। বাস প্রথমে গতিশীল অবস্থায় ছিল, কোনো একটা মোমেন্টে সে কি করছে, তার স্পিড ব্রেকারটা চেপে দিছে, তখন হচ্ছে কি বাসটা থেমে যাবে এবং হচ্ছে কি তোমার বডির নিচের পার্টসগুলো অর্থাৎ পা থেকে কোমর পর্যন্ত বাসের সাথে অ্যাটাচ ছিল, বাসের সিটের সাথে, তখন সেও স্থির হয়ে যাবে। বাট তোমার যে পিঠ মাথা থেকে শুরু করে হাত পা এই অঙ্গগুলো কি হয়েছে, হাত, তারা হচ্ছে গতিশীল ছিল এবং গতিশীল থাকতে চাচ্ছে। সো কি করবে, তারা একটু সামনের দিকে হেলে যাবে। এটাই হচ্ছে কি তোমার গতি জড়তার উদাহরণ। সো বাসে আমাদের কি হয়, অ্যাকচুয়ালি গতি জড়তা। এখন হচ্ছে কি তুমি যদি মোটর সাইকেলে দেখো, মোটর সাইকেলের একটা ঘটনা, অর্থাৎ বাইক লিখলে ভালো হবে, তোমরা অবশ্য বাইকের সাথে পরিচিত। ওকে, আমি যদি এখানে বাইক লিখি, বাইকে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে? ধরো তুমি তোমার বন্ধুর বাইকে উঠছো, বন্ধু তোমাকে না জানায় হুট করে টান দিল, তখন তোমার কি হয়? বাইকে যখন হুট করে হুট করে টান দিলে কি হয়? হুট করে টান দিলে তুমি দেখতে পারতেছো যে তুমি তোমার বডির সামনের অংশটা অর্থাৎ মাথা পিঠ তারা কি করতেছে, পিছনের দিকে হেলে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে কি তখন তোমার নিচের বডি পার্টসগুলো কি ছিল, গতিশীল অবস্থায় ছিল, বাট তোমার শরীরের উপরের অংশগুলো স্থির অবস্থায় ছিল এবং স্থির অবস্থায় থাকতে চাচ্ছে। ওইটার প্রবণতাই হচ্ছে কি তার স্থিতি জড়তা। সো এখানে আমরা একটা পাইলাম গতি জড়তা, আর এইখানে আমরা কি পাবো, স্থিতি জড়তা। সো আমরা এখানে দুইটা জড়তা জেনে গেলাম। সো তোমার কোয়েশনটা মোস্ট প্রবাবলি যে কোয়েশনটা আসতে পারে সেটা হচ্ছে কি, নিউটনের প্রথম সূত্র দ্বারা কি প্রকাশ করা হয়, অথবা নিউটনের প্রথম সূত্রের অপর নাম কি? এটাকে তুমি জড়তা সূত্র বলতে পারো অথবা বলের সূত্র বলতে পারো। ওকে, সো আমাদের এই বেসিকগুলো শেষ হয়েছে। এখন চলো একটা গ্রাফ অ্যানালাইসিস করি, কারণ হচ্ছে কি এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের আরও বেসিক থেকে ডিপ থেকে পড়া লাগবে এবং হচ্ছে কি বিভিন্ন গ্রাফ অ্যানালাইসিস করা লাগবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় টি এর সাপেক্ষে কি বস্তুর কি দেয়া আছে, সরণ দেয়া আছে অথবা দূরত্ব দেয়া আছে। এটা যদি আমরা অ্যানালাইসিস করি তখন দেখতেছি কি সময় বাড়তেছে বাট বস্তুর অবস্থানের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কি বস্তু স্থির। সো এখানে বস্তুটা স্থির। এই যে আমরা এই পাশেই গ্রাফটা দেখতে পাচ্ছি যে সময় টি বাড়তেছে বাট বস্তুর বেগ বাড়তেছে না। অর্থাৎ এখানে বস্তুটা কি স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, সময় বাড়তেছে বাট বস্তুর আদি অবস্থানে আছে অর্থাৎ স্থির অবস্থায় আছে। ওকে, ব্ল্যাক একটা কলম নেই। এখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার টি বাড়তেছে, ভালো কথা, টি বাড়তেছে, তোমার স্মরণের মানেও পরিবর্তন হচ্ছে অর্থাৎ এক্স এর মানেরও চেঞ্জ হচ্ছে। যেহেতু চেঞ্জ হচ্ছে সময়ের সাথে, সো এখানে কি পাচ্ছ তুমি বলো তো, তোমার একটা বেগ পাচ্ছ। বেগ ভি ইকুয়াল কত, ডিএক্স ভাগ ডিটি পাইতেছো না, তোমার বেগ পাচ্ছ। এখন যদি বেগের পরিবর্তনের হার যদি সমান হয় তাহলে তুমি কি পাবা, একটা এই যে এই রেখার মতো একটা সমবেগ পাবা। সমবেগে কি থাকে, বেগের পরিবর্তনের হার সমান থাকে। সো এটা কি হবে তোমার সমবেগ, সরি বেগের পরিবর্তনের হার না, এটা তোমার বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনটা তখন কি হবে, তোমার সমান থাকবে। এখন যদি তুমি সেকেন্ড থার্ড চিত্রে যাও, তোমার টাইম এখানে চেঞ্জ হচ্ছে বাট তোমার দূরত্বেরও চেঞ্জ হচ্ছে, কিন্তু কিভাবে এটা তোমার চেঞ্জ হচ্ছে কিভাবে দেখো তো, এক্স ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার এই সাপেক্ষে। এখন তুমি একটা সূত্র পড়ছো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এস ইজ প্রপোর্শনাল টু কি, টি স্কোয়ার, তার মানে কি তোমার এ এখানে কনস্ট্যান্ট।
এখানে তোমার কি কনস্ট্যান্ট, এখানে তোমার এ জিনিসটা কনস্ট্যান্ট। তার মানে কি তোমার এখানে অবশ্যই একটা ত্বরণ হচ্ছে। সো এখানে সময়ের সাথে একটা ত্বরণ হচ্ছে। এই যে একটা ত্বরণের গ্রাফ পাইছি এবং একটা ঢাল পাইছি, মানে বেগের গ্রাফের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে একটা ত্বরণ পাবো। ত্বরণ হচ্ছে কি তোমার ডিবি ভাগ ডিটি পাইছি, এইটাই হচ্ছে কি তোমার একটা ত্বরণ। অর্থাৎ প্রথম চিত্রটা যদি আমরা আবার একটু বিশ্লেষণ করি, সবটা মুছে আবার একটা সুন্দরভাবে রিক্যাপ করে দিই। ওকে, এখানে টাইম বাড়তেছে, দূরত্বের চেঞ্জ হচ্ছে না, তার মানে কি বস্তু যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। এই যে সেকেন্ড চিত্রে আমরা দেখতে পাচ্ছি বস্তুর অবস্থানের চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ব্যাগ ইকুয়াল জিরো। পরবর্তী চিত্রে আমাদের টাইম বাড়তেছে, অবস্থানেরও পরিবর্তন হচ্ছে, যেহেতু এটা সমানভাবে পরিবর্তন হচ্ছে সমান হারে, সো এটাকে আমরা কি বলতে পারি, সমবেগ বলতে পারি। সো এটার ব্যাগ ইকুয়াল কত, ভি, অর্থাৎ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অর্থাৎ সমবেগ। তারপরে যখন আমরা দেখব টি এর সাপেক্ষে দূরত্বের পরিবর্তন হচ্ছে, বাট এটা টি স্কোয়ার আকারে পরিবর্তন হচ্ছে, তখন আমরা এই জিনিসটা লিখতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র আকারে আমরা কি বলতে পারি, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তার মানে কি এখানে একটা ত্বরণ আছে, এই ত্বরণটা আমাদের কত, এই ত্বরণটা হচ্ছে কি এই রেখার ঢাল, এ ইকুয়াল কত তোমার ডিবি ভাগ ডিটি। সো এই জিনিসটা হচ্ছে কি তোমার একটা ত্বরণ। ওকে, তার মানে এখানে আমরা কি করলাম, আমরা সম্পূর্ণ গ্রাফটা অ্যানালাইসিস করলাম, গ্রাফ অ্যানালাইসিস করে পাই, সমস্ত গ্রাফটা অ্যানালাইসিস করে আমরা কি পাচ্ছি, এখানে প্রথমে পাইছি, প্রথম কেজে আমরা কি পাচ্ছি, বেগ ভি ইকুয়াল কত জিরো। সেকেন্ড চিত্রে আমরা কি পাচ্ছি, ভি ইকুয়াল কত কনস্ট্যান্ট অর্থাৎ সমবেগ। থার্ড চিত্রে আমরা কি পাচ্ছি, বেগের পরিবর্তনের হার সমান অর্থাৎ ত্বরণ, অর্থাৎ এখানে সমত্বরণ হচ্ছে। এই বিষয়গুলো যদি বুঝতে পারো তার মানে তুমি বুঝতে পারবে যে তুমি এইখানের গ্রাফগুলো অ্যানালাইসিস করার মতো বেসিকটুকু তোমার জ্ঞান আছে এবং তুমি এটা বুঝতে পারছো। ওকে, পরবর্তীতে যদি আমরা চলে যাই, আমাদের পরবর্তী টপিকসটা হচ্ছে কি তোমার একেবারে মৌলিক বল সমূহ। এখন হচ্ছে কি মৌলিক বল কাদেরকে বলা হয়, এই কোয়েশনে যদি আমরা আনসার দিই, আমাদের মৌলিক বল হচ্ছে কি চার প্রকার। কি কি টাইপ, একটা হচ্ছে তোমার মহাকর্ষ বল, সেকেন্ডটা হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বল। এই টপিকসগুলো ভাইয়া খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো হচ্ছে তোমাকে ভালো করে পড়ে রাখা লাগবে, কারণ এইখান থেকে তোমার ক খ নাম্বারের কোয়েশনগুলো চলে আসতে পারে। এমনকি হচ্ছে কি গ ঘয়েও তোমার এই কনসেপ্টগুলো অনেক কাজে লাগতে পারে। সো তোমার হচ্ছে কি মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, তারপর হচ্ছে কি তোমার দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, দেন তোমার হচ্ছে কি সবল নিউক্লিয় বল। ওকে, এই জিনিসটা পাইছো। তারপর তোমার বলা হচ্ছে কি মৌলিক বলই কেন বলা হয়, অর্থাৎ তোমার এই বলগুলোকে কেন মৌলিক বল বলা হয়, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। মৌলিক বল কেন বলা হয় তুমি বলো তো। মৌলিক বল হচ্ছে সেই সকল বল যাদেরকে গঠন করতে, অর্থাৎ যারা অন্য কোনো বলের সাহায্যে নিজেরাই তাদেরকে প্রকাশ করতে পারে, অর্থাৎ অন্য কোনো বলের প্রয়োজন হয় না প্রকাশ করতে, প্রকাশ করতে অন্য কোনো বলের সাহায্য লাগে না, বরং তারা নিজেরাই অন্যান্য বলের জন্ম দিয়ে থাকে, জন্ম দেয়। অর্থাৎ মৌলিক বল হচ্ছে কি তাদের অন্য কোনো বলের হেল্পের দরকার হয় না, তারা নিজেরাই কি করে অন্যান্য বলকে প্রকাশে সাহায্য করে। ওকে, ঠিক আছে। এখন যদি দেখি এদেরকে কি কি বৈশিষ্ট্য, এদের কি কি বৈশিষ্ট্য তোমার জানা লাগবে। তোমার যে মৌলিক বল টপিক্সটা পড়ছো, এই মৌলিক বলের যে টপিক্সগুলো তোমার সাহায্য লাগবে, কি কি জিনিস জানা লাগবে। তাদের প্রথমে হচ্ছে কি তাদের টাইপস, তারা কয় প্রকার, তুমি যে মৌলিক বল পড়তেছো তারা কয় প্রকার সেটা জানা লাগবে। তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, তাদের কিছু বৈশিষ্ট্য তোমার জানা লাগবে। তারা কত দূরত্বে কাজ করে তাদের ডিস্টেন্স জানা লাগবে। তাদের কতটুকু শক্তি,
অর্থাৎ তাদের এনার্জি, অর্থাৎ তাদের একটার সাপেক্ষে অন্যটার কতটুকু পাওয়ার, এটা তোমার জানা লাগবে। তারপর হচ্ছে তোমার তাদের একক, অর্থাৎ তাদের ইউনিট জানা লাগবে, তাদের অ্যাট্রাকশন, তারপরে যে রিপালশন, এই বিষয়গুলো তোমার জানা লাগবে। এগুলো হচ্ছে কি আমরা পরবর্তী স্লাইডে এগুলো চার্টে এখন আলোচনা করব। ওকে, এখন হচ্ছে কি আমরা একটা বক্স বানাই এটা আলোচনা করি। ওকে, আমাদের একটা বক্স হয়ে গেছে, এখন হচ্ছে কি আমরা 5টা ভাগ করব। আমাদের বক্স করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা নামগুলো লিখব। নাম কি কি নাম আছে আমাদের? গ্রেভিটেশনাল অর্থাৎ হচ্ছে কি আমাদের অভিকর্ষ বল। দেন হচ্ছে কি আমাদের তড়িৎচুম্বকীয় বল অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দেন হচ্ছে কি আমাদের উইক নিউক্লিয়ার ফোর্স। তারপর হচ্ছে কি আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, এখন হচ্ছে কি আমরা তাদের যে যে বৈশিষ্ট্যগুলো জানবো, চলো এগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। তাদের সংজ্ঞা এখন আমাদের জানা লাগবে, অর্থাৎ তারা কি প্রকাশ করে। গ্রেভিটেশনাল ফোর্স হচ্ছে কি, হচ্ছে তোমার দুটি ভরের, অর্থাৎ এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি, এই জিনিসটাকে আরেকটু ভালো করে লেখা যায়, দুটি ভর যুক্ত কণার মাঝে কণার আকর্ষণ। ওকে, দেন যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক নিয়ে আলোচনা করি, চার্জযুক্ত কণার মাঝে সৃষ্ট বল। চার্জযুক্ত কণার মাঝে সৃষ্ট বল, এই চার্টটুকু তোমার একটু ভালো করে পড়া লাগবে। এই চার্ট পড়লে তোমার পুরো টপিক্সটাই কভার হয়ে যাবে। তারপর হচ্ছে কি আমাদের উইক নিউক্লিয়ার ফোর্স, এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় ক্ষয় ও কণার রূপান্তরের জন্য দায়ী। অর্থাৎ তোমার তেজস্ক্রিয় ক্ষয় হলে তোমার উইক নিউক্লিয়ার ফোর্সের সৃষ্টি হয়। দেন হচ্ছে তোমার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা তোমার কোথায় থাকে? তোমার হচ্ছে কি নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের মাঝে যে ফোর্সটুকু থাকে সেটা হচ্ছে তোমার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়াসে প্রোটন এবং প্রোটন নিউট্রনের মাঝে এই বল সক্রিয় থাকে। দেন হচ্ছে কি আমরা একটা এক্সাম্পল জানবো, উদাহরণ, অর্থাৎ তোমার একটা উদাহরণ এখন জানা লাগবে। কি উদাহরণটা জানবা বলো তো? যেমন এইখানে তোমার গ্রেভিটেশনাল ফোর্সের অন্যতম উদাহরণ হচ্ছে কি পৃথিবী ও চাঁদ। দেন হচ্ছে কি তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিয়ে আলোচনা করো, সেটা হচ্ছে কি তোমার চুম্বকের যে আকর্ষণ বিকর্ষণ। ওকে, দেন হচ্ছে কি তোমার উইক নিউক্লিয়ার ফোর্সের উদাহরণ হচ্ছে কি তোমার বিটা ক্ষয় হচ্ছে তোমার কি তেজস্ক্রিয় ক্ষয়। দেন হচ্ছে যখন তুমি স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের উদাহরণ জানতে যাবা, তখন হচ্ছে কি তোমার প্রোটন নিউট্রনের যে বন্ধন আছে, প্রোটন নিউট্রনের বন্ধন। ওকে, এই জিনিসটা আমরা জানলাম। তারপরে হচ্ছে কি তোমার পার্টিকেল, ইউনিট অথবা পার্টিকেল, এটার পার্টিকেলটা হচ্ছে কি তোমার গ্রেভিটেশনাল ফোর্সের, তোমার পার্টিকেলটা হচ্ছে তোমার গ্রেভিটন। এটা দ্বারাও আমি একটু অন্য কালিতে একটু লিখে দিই, এটা ভালো করে দেখা যাবে, বুঝতে পারবে তোমরা। গ্রেভিটন। দেন হচ্ছে কি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের তোমার পার্টিকেলটা হচ্ছে তোমার ফোটন, ফোটন। দেন হচ্ছে যখন তুমি উইক নিউক্লিয়ার ফোর্স নিয়ে কাজ করবা, তখন হচ্ছে তোমার পার্টিকেলটা হচ্ছে কি বোজন। এখন তুমি একটা জিনিস জেনে রাখো যে বোজনকে বলা হয় ঈশ্বর কণা বলা হয়। বোজনের কিছু পার্থক্য আছে, যেমন W+, W-, এগুলা। দেন যখন তুমি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নিয়ে আলোচনা করবা, তখন তো হচ্ছে কি তোমার গ্লুয়ন থাকবে। দেন যখন হচ্ছে কি আমরা দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স নিয়ে আলোচনা করব, ডিস্টেন্স নিয়ে যদি আলোচনা করি, আমাদের গ্রেভিটেশনাল ফোর্স হচ্ছে কি অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে। অর্থাৎ তুমি এখন পৃথিবীর যেই টেবিলে বসে আছো, যেইখানে বসে আমার ক্লাসটা দেখতেছো, অথবা তুমি নিজে পড়াশোনা করতেছো, ওইখান থেকে একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে
চৌষট্টি না 6,400 কিলোমিটার পর্যন্ত যে দূরত্ব, সেইখানেও হচ্ছে কি তোমার এই গ্রেভিটেশনাল ফোর্সটা কাজ করতেছে। এমনকি তুমি মহাকাশেও চলে গেলেও ওইখানেও তোমার উপর একটা গ্রেভিটেশনাল ফোর্স কাজ করে। সো এই বলটা হচ্ছে কি অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে। সিমিলারলি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে। যেমন তোমার এই যে আলো যে পৃথিবীতে আসে কিভাবে আসে, তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে, অর্থাৎ তারা কি করে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি করে, তার মাধ্যমে তারা পৃথিবীতে চলে আসে। যখন তুমি উইক নিউক্লিয়ার ফোর্স নিয়ে আলোচনা করবা, তারা খুবই কম দূরত্বে কাজ করে 10⁻⁻18 মিটার। বা যখন তুমি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স নিয়ে কাজ করবা, তারা একটু বেশি দূরত্বে কাজ করে, যেটা হচ্ছে কি তোমার 10⁻⁻15 মিটার। কম্পারেটিভলি উইকের থেকে একটু বেশি দূরত্ব পর্যন্ত কাজ করে। এখন তুমি যদি জানো তাদের শক্তি, অর্থাৎ তাদের শক্তি, শক্তির তুলনা যদি করতে যাও, এখন তোমার সবচাইতে উইক হচ্ছে কি, সবচাইতে উইক হচ্ছে তোমার গ্রেভিটেশনাল ফোর্স। এটাকে যদি আমরা 1 ধরি, তখন তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষমতা হবে কি 10⁻36, এবং হচ্ছে কি তোমার উইক নিউক্লিয়ার ফোর্সের ক্ষমতা হবে কি তোমার 10⁻25 গুণ বেশি। অর্থাৎ তোমার গ্রেভিটেশনাল ফোর্স থেকে এগুলো খুবই খুবই বেশি শক্তিশালী, যেটা হচ্ছে কি তোমার 10⁻25 গুণ শক্তিশালী। এখন হচ্ছে কি তোমার সবল নিউক্লিয়ার বল কিন্তু আরও শক্তিশালী, যেটা হচ্ছে কি 10⁻38 অথবা 10⁻39 গুণ শক্তিশালী। এখন হচ্ছে অ্যাট্রাকশন অথবা রিপালশন, আকর্ষণ বা বিকর্ষণ। যখন তুমি আকর্ষণ বা বিকর্ষণ নিয়ে এখানে আলোচনা করবা, তখন তোমার জানা লাগবে গ্রেভিটেশনাল ফোর্স শুধুমাত্র কি করে, শুধুমাত্র আকর্ষণ করতে পারে। সে শুধুমাত্র আকর্ষণ করতে পারে, তার কোনো বিকর্ষণ নাই। তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কি আছে, আকর্ষণ এবং বিকর্ষণ উভয়ই আছে, আকর্ষণ বিকর্ষণ উভয়ই আছে। ওকে, তোমার উইক নিউক্লিয়ার ফোর্সেরও সেম আকর্ষণ বিকর্ষণ দুইটাই আছে, আকর্ষণ বিকর্ষণ দুইটাই কাজ করে। আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এটা মেইনলি হচ্ছে কি তোমার আকর্ষণমূলক, তবে বিশেষ কিছু ক্ষেত্রে সে কি করে, সে বিকর্ষণ বলও প্রকাশ করে। সো তোমার যে এখানে চারটুকু দেওয়া আছে, তুমি যদি চারটুকু ভালোভাবে পড়ো, তোমার বইয়ের এই টপিক্সটা পুরোটাই কভার হয়ে যাবে। অ্যান্ড আশা করি তুমি এই মৌলিক বলের এই চারটুকু যদি একটু ভালো করে দেখে যাও, তাহলে প্রতিটা পার্থক্য থেকে, আমি এখানে কয়টা পার্থক্য দেখাইলাম, 1 2 3 4 5 and 6, 6টা পার্থক্য দেখালাম, তুমি 6টা পার্থক্য থেকে তুমি 6টা লাইন লিখতে পারবা পরীক্ষায়। এটা যদি তোমার 2 নম্বরে আসে, তাহলে তুমি খুব ভালোভাবে আনসার করতে পারবা। ওকে, দেন হচ্ছে কি আমাদের সাম্য এবং অসাম্য বল। সাম্য এবং অসাম্য বল বলতে কি বোঝায়? সো আমরা একটু যদি পার্থক্য আকারে লিখি, আমরা কি পার্থক্য আকারে লিখব? আচ্ছা, তোমাকে আমি সহজ করে লিখে দিই পার্থক্য, দাঁড়াও। ওকে, এখন হচ্ছে কি আমরা এই পাশে সাম্য বল নিয়ে আলোচনা করব, আর এই পাশে হচ্ছে কি আমাদের অসাম্য বল নিয়ে আলোচনা করব। সাম্য বল হচ্ছে কি যখন একাধিক বল মিলে বস্তুর গতির অবস্থার পরিবর্তন করতে পারে না। একাধিক বল মিলেও বস্তুর গতির অবস্থার পরিবর্তন করতে পারে না, অবস্থার পরিবর্তন করতে পারে না। ওকে, এখানে হচ্ছে কি আমাদের নেট ফোর্স অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স, নেট ফোর্স আমাদের কত থাকে, 0 থাকে। নেট ফোর্স যদি 0 থাকে, তখন আমাদের নেট ত্বরণ থাকে 0, এবং বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না, বস্তু যে অবস্থায় ছিল তখনও সেম অবস্থায় থাকে। তুমি যদি এখন অসাম্য বল নিয়ে আলোচনা করো, অসাম্য বল হচ্ছে কি যখন একাধিক বল মিলে বস্তুর সামগ্রিক গতির অবস্থান মিলে বস্তুর সামগ্রিক গতির অবস্থার পরিবর্তন করে, গতির অবস্থার পরিবর্তন করে, তাকে আমাদের কি বলা হয়, অসাম্য বল। অসাম্য বলে হচ্ছে কি তোমার এখানে, অসাম্য বলের ক্ষেত্রে তোমার হচ্ছে কি নেট ফোর্সের পরিমাণ কত হয়, তোমার 0 হয় না, হয়তো সে পজিটিভ হয়, হয়তো সে নেগেটিভ হয়, হয়তো সে চেঞ্জ হয়, কোনো না কোনোভাবে এটা চেঞ্জ হয়। অর্থাৎ সাম্য এবং অসাম্য বল এইভাবে কাজ করে। সাম্য বলে আমাদের নেট ফোর্স 0 থাকে, এবং অসাম্য বলে সে কী হয়, তোমার নেট ফোর্সের চেঞ্জ হয়।
আচ্ছা, সাম্য এবং অসাম্য বলের আরো বেশ কিছু এখানে টপিকস আছে। এখন হচ্ছে কি তোমার কিছু কুইশনের এখানে আনসার দিই, যেগুলো হচ্ছে কি তোমার পরীক্ষায় 2 নম্বরে আসতে পারে, অথবা তোমার জেনে রাখলে তোমার কনসেপ্টটা খুব বিল্ড বিল্ড করবে, তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং হচ্ছে কি তুমি ভালোভাবে বুঝতে পারবে একটা টপিক্সের গভীর থেকে। ওকে। আচ্ছা, সাম্য এবং অসাম্য বলে যদি একটা উদাহরণ দিই, তাহলে ধরো তোমার এই যে একটা টেবিল, তোমার টেবিলের উপরে কি আছে, তোমার একটা বই আছে, ধরো বইয়ের ওজনটা ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে এবং টেবিলের প্রতিক্রিয়া বল আর উপরের দিকে কাজ করতেছে। এখন দেখো, ডাব্লিউ এবং আর দুইটাই সমান হয়ে গেছে এবং তাদের যে বিয়োগফল তুমি বের করবা নেট ফোর্স, এটা কত তোমার জিরো হয়ে গেছে, অর্থাৎ নেট ফোর্স ইকুয়াল কত তোমার জিরো হয়েছে। তার মানে কি এটা একটা সাম্য বল। সাম্য বলে কি হয়, তোমার নেট কাজের পরিমাণ তোমার জিরো হয়ে যায়। চলো এটা একটা আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা একটু বুঝি। ধরো তোমার একটা টেবিল, তোমার টেবিলের উপরে কি আছে, একটা বই আছে। এই বইয়ের উপর কি করা হয়েছে, ধরো তোমার দিক, চারটা দিককে আমরা চিহ্নিত করি। একটা হচ্ছে তোমার উত্তর, একটা হচ্ছে তোমার দক্ষিণ, একটা হচ্ছে তোমার পূর্ব, আর একটা হচ্ছে তোমার পশ্চিম। এই চারটা দিক তোমার বলা হয়েছে। এখন বলা হচ্ছে কি, তুমি দেখো তোমার একটা বক্সের ডান দিকে 50 নিউটন, অর্থাৎ পূর্ব দিকে তোমার 50 নিউটন এখানে বল প্রয়োগ করা হয়েছে। আরেকজন বাম দিকে, অর্থাৎ তোমার পশ্চিম দিকে কতটুকু, 30 নিউটন তোমার বল এখানে অ্যাপ্লাই করছে। তারপর হচ্ছে কি বক্সের ওজন তোমার দেওয়া আছে কত, তোমার 100 নিউটন দেওয়া আছে, এবং হচ্ছে কি টেবিলের প্রতিক্রিয়া বল কত তোমার দেওয়া আছে, 100 নিউটন। এখন তুমি যদি দেখো তোমার আলটিমেটলি ফোর্সটা কতটুকু হয়, তোমার এই যে 100 নিউটন উপরের দিকে, 100 নিউটন নিচের দিকে, তার মানে হচ্ছে কি ডাব্লিউ এবং আর দুইটা জিনিস সেম হয়ে যাচ্ছে। তারপরে তোমার কি এখানে নেট ফোর্সের পরিমাণ কত হচ্ছে, নেট ফোর্সের পরিমাণ জিরো হয়ে যাচ্ছে। বাট তোমার পশ্চিম এবং পূর্ব দিকে যে দুইটা বল আছে তাদের একটা নেট ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে কত, তুমি যদি নেট ফোর্সটা এখানে হিসাব করো, নেট ফোর্সটা এখন হচ্ছে কি তুমি তোমার সুবিধা মতো যে কোনো দিকে পজিটিভ ধরে নিতে পারো। এখানে পূর্ব দিকে যদি তুমি পজিটিভ নাও, তখন তুমি লিখবা +50 নিউটন মাইনাস তোমার হচ্ছে কি -30 নিউটন। তখন তোমার -30 নিউটন লেখা লাগবে, তখন হচ্ছে কি তোমার 20 নিউটন বল কাজ করবে এবং বলের দিকটা হচ্ছে কি পজিটিভ। তার মানে কি তোমার নেট ফোর্সটা হচ্ছে কি পূর্ব দিকে কাজ করবে, অর্থাৎ নেট ফোর্স তোমার পূর্ব দিকে কাজ করবে, যেটা হচ্ছে কি তোমার +20। বাট এখন যদি তুমি তোমার পশ্চিম দিকে পজিটিভ ধরে নিতা, তখন হচ্ছে কি তোমার পূর্ব দিকের বলটাকে নেগেটিভ ধরে কাজ করতে, তখন তোমার মান কত আসতো, -20 নিউটন আসতো, -20 নিউটন আসতো। এই -20 নিউটন মানে হচ্ছে কি তখন তোমার দিকের দিকের চেঞ্জ হইতো না, বাট হচ্ছে কি তোমার দিক পরিবর্তনের মাধ্যমে সে একটা সঠিক দিকেই ইন্ডিকেট করতো। এখন হচ্ছে কি আমরা পূর্ব দিকে পজিটিভ ধরে নিয়েছিলাম, নেগেটিভ ধরলেও কি আমাদের সেম দিকে আসতো, অর্থাৎ আমাদের আনসার কিন্তু সবসময় সেম থাকবে। অর্থাৎ তোমার পূর্ব দিকে 20 নিউটন বল এখানে নেট ফোর্স হিসেবে কাজ করবে। দেন যদি আমরা তোমার ভরবেগ সম্পর্কে জানতে চাই, ভরবেগ জিনিসটা কি ভাইয়া, ভরবেগ খুবই খুবই সিম্পল একটা জিনিস। ভরবেগ, তোমার ভরবেগ পি ইকুয়াল হচ্ছে কি তোমার এম ভি। এখন তুমি দেখো তোমার এখানে এম, এম হচ্ছে কি তোমার একটা স্কেলার রাশি, SCALAR স্কেলার রাশি, তোমার ব্যাগ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। সো এখন তুমি কি জানো, একটা স্কেলার রাশির সাথে তুমি যদি একটা ভেক্টর রাশি গুণ করে দাও, ওকে, এই জিনিসটা যদি আমি স্কেলারের সাথে তুমি যদি একটা ভেক্টর রাশি গুণ করে দাও, তোমার আলটিমেটলি জিনিসটা কি হবে, তোমার আলটিমেটলি জিনিসটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি চলে আসবে। তার মানে কি তোমার ভরবেগ পি হচ্ছে কি, তোমার ভরবেগ পি হচ্ছে কি একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি, যা হচ্ছে কি তার সংজ্ঞা যদি তুমি কখনো লিখতে চাও, তার সংজ্ঞাটা হচ্ছে কি খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। সেটা হচ্ছে কি ভর ও বেগের গুণফল। ভর ও বেগের গুণফলকে আমরা কি বলতেছি, ভরবেগ বলতেছি। এখন তুমি যদি আরেকটু জানতে চাও এখানে তার একক অর্থাৎ ইউনিট, ওকে, এখন হচ্ছে তোমার যে ভরবেগ, ভরবেগের যে ইউনিট এককটা কি হবে, তুমি যদি এসআই ইউনিটে যদি এখন লেখো, তোমার পি কল কত থাকতেছে, তোমার এমভি। এম হচ্ছে কি তোমার কেজিতে আসতেছে, আর এটা হচ্ছে কি তোমার মিটার পার সেকেন্ডে আসতেছে। সো তোমার আলটিমেটলি কত আসতেছে, কেজি মিটার পার সেকেন্ড। এখন যদি তুমি তার মাত্রা লেখো, এখন যদি তুমি তার মাত্রা প্রকাশ করো, মাত্রা যদি তুমি প্রকাশ করো, কেজিকে তুমি কি লিখতে পারো, তুমি দেখো তুমি কেজিকে লিখতে পারতেছো এম, এবং মিটারকে তুমি লিখতে পারতেছো এল, এবং সেকেন্ড ইনভার্সকে লিখতে পারতেছো তুমি T−1। এটাই হচ্ছে কি তোমার মাত্রা, এই জিনিসটা হচ্ছে কি তোমার মাত্রা। সো আমরা মাত্রাটা কি লিখতে পারি, মাত্রা হচ্ছে কি তোমার এম এল
টি ইনভার্স 1। কীভাবে লিখলাম? কারণ হচ্ছে কি আমাদের যে কেজি, আমরা জানি আমাদের এম দ্বারা কি প্রকাশ করে, মাস প্রকাশ করে। মাস অর্থে কি তার ওজন, অর্থাৎ তার ভর কতটুকু। তারপর হচ্ছে কি এল দ্বারা তোমার লেংথ প্রকাশ করতেছে, লেংথের একক কি তোমার জিটিএইচ লেংথ। তোমার হচ্ছে কি মিটার। টি দ্বারা তোমার কি টাইম প্রকাশ করতেছে, টাইমের একক কি তোমার সেকেন্ড। অর্থাৎ এই বেসিক বিষয়গুলো তোমার জানা থাকলে তুমি কি করতে পারবা, তুমি খুব ইজিলি ভরবেগের সূত্র টুত্র সব কিছু একেবারে বের করতে পারবা। এখন তোমার ভরবেগের কিছু এক্সাম্পল দেওয়া আছে, সো চলো আমরা এক্সাম্পলগুলো সলভ করে ফেলি। তোমার এখানে বলা হচ্ছে কি একটি টেনিস বলকে 10 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকের দেয়ালে ছুড়ে দেওয়া হলে তা একই দ্রুতিতে তোমার দিকে ফিরে আসে। m = 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত? এখন তুমি একটা ডায়াগ্রাম আঁকো, তুমি একটু মনে মনে চিন্তা করো তোমার এখানে কি আঁকা লাগবে। এই যে ধরো এটা তোমার পূর্ব দিক, এটা তোমার পূর্ব দিক, এটা তোমার পূর্ব দিকের একটা দেয়াল। তুমি হচ্ছে কি এখানে দাঁড়ানো অবস্থায় আছো, তুমি এখানে দাঁড়ানো অবস্থায় আছো, তুমি কি করলে একটা বল থ্রো করে দিলে। একটা বল যদি থ্রো করে দাও, বলটা গিয়ে ঠিক এই জায়গায় লাগবে এবং হচ্ছে কি ঠিক তোমার দিকে আবার ফিরে আসবে। তার মানে কি আমরা যদি এইটাকে 10 মিটার/সেকেন্ড ধরে নেই, পজিটিভ 10 মিটার/সেকেন্ড, পরেরটাকে আমরা কি লিখতে পারবো, -10 মিটার/সেকেন্ড। সো আমাদের কি হবে, ভরবেগের পরিবর্তন জানতে চাইছে। তার মানে কি আমাদের যে এখানে ঘটনাটা ঘটছে, ঘটনার পূর্বে, ঘটনার পূর্বে ভরবেগ কতটুকু, ঘটনার পূর্বে আমাদের ভরবেগটি হচ্ছে কি আমাদের এম ভি। এম হচ্ছে কি তোমার এমটা আমরা স্থির রাখি, এমটা এখন আমরা এমটা নিয়ে কোনো কাজ করব না, আমরা জাস্ট ভি এর পরিবর্তন করব। ভি হচ্ছে কি তোমার +10, সো তোমার কত থাকতেছে 10 m। আর এটার একক যদি তুমি লিখো কেজি, এম, এস ইনভার্স 1, এভাবেই তোমার লেখা লাগবে। দেন তোমার হচ্ছে কি P2, অর্থাৎ যখন তোমার ব্যাক করছে তখন তোমার ভরবেগ কতটুকু, এটা ভি প্রাইম ধরো, তখন হচ্ছে কি তোমার এম আর -10, জিনিসটাকে তুমি কি লিখতে পারতেছো -10 m কেজি মিটার/সেকেন্ড। এখন তোমার ভরবেগের পরিবর্তন কত, অর্থাৎ ডেল পি কতটুকু, ডেল পি হচ্ছে কি তোমার P1 - P2, অর্থাৎ দুইটার পরিবর্তন। সো এই জিনিসটাকে তুমি লিখতে পারো 10 m -10 m, জিনিসটা হচ্ছে কি তোমার আলটিমেটলি 20 m হয়ে যাচ্ছে। এখন তুমি এম এর মানটা বের করে তুমি একটা গুণ দাও। তুমি যদি এম এর মান বের করে একটা গুণ দিয়ে দাও, ওকে, তুমি যদি এম এর মানটা বের করে একটা গুণ দিয়ে দাও, তখন দেখবা আসলে কি ঘটনাটা ঘটে। ওকে, তুমি এখন কি করবা, তোমার 20 × 100 গ্রামকে তুমি লিখতে পারো 0.1 কেজি। এটা আলটিমেটলি তোমার কত আসতেছে, 2 কেজি মিটার/সেকেন্ড। সো এটাই হচ্ছে কি তোমার ভরবেগের পরিবর্তন এবং এটা হচ্ছে কি তোমার আনসার। ওকে, দেন হচ্ছে কি আমাদের পরের টপিকস হচ্ছে কি সংঘর্ষ। এখন হচ্ছে কি সংঘর্ষ, এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা বড় বল আছে, এখানে একটা ছোট বল আছে, এটাকে তুমি ভি ধরতে পারো, এটাকে তুমি ছোট ভি ধরতে পারো। অর্থাৎ এইটার ব্যাগটাকে যদি পজিটিভ ধরো, এটার ব্যাগটাকে তোমার নেগেটিভ ধরা লাগবে এবং তাদের মাঝে হচ্ছে কি একটা সংঘর্ষ হবে। এখন সংঘর্ষ কয় প্রকার, সংঘর্ষ ভাইয়া তোমার 2 প্রকার। সংঘর্ষের প্রকারভেদ কি কি, সংঘর্ষ হচ্ছে তোমার অবশ্যই 2 প্রকার এবং কি কি, একটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে কি তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন তুমি দেখো তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে কি বোঝাইছে, তোমার যে স্থিতিস্থাপক সংঘর্ষ, তোমার স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, এক নম্বরে তোমার মোট ভরবেগ, মোট ভরবেগ ও মোট গতিশক্তি সংরক্ষিত থাকে সংরক্ষিত থাকে। সো এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি, মোট ভরবেগ অর্থাৎ তোমার সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি এবং পরের ভরবেগের সমষ্টি সমান হবে, এবং হচ্ছে কি সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তিও কি হবে তোমার ইকুয়াল হবে। সো এই জিনিসটাকে আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি m1v1 প্লাস, সরি, এই জিনিসটাকে আমরা একটু E1 দ্বারা সংজ্ঞায়িত করি। E1 দ্বারা সংজ্ঞায়িত করলে আমরা লিখতে পারি তোমার m1u1 প্লাস হচ্ছে কি তোমার m2u2 ইকুয়াল হচ্ছে কি তোমার m1v1 প্লাস হচ্ছে কি তোমার m2v2। এটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা। ওকে, বোঝা গেল? ওকে, দেন হচ্ছে কি আমরা যখন মোট গতিশক্তির সংরক্ষণশীলতা নিয়ে আলোচনা করব, তখন হচ্ছে আমরা লিখতে পারি হাফ m1u1 স্কোয়ার প্লাস হচ্ছে কি তোমার হাফ m2u2 স্কোয়ার ইকুয়াল কত তোমার হাফ m1v1 স্কোয়ার প্লাস হচ্ছে কি তোমার হাফ m2v2 স্কোয়ার। এখানে হচ্ছে কি তোমার গতি শক্তির সংরক্ষণশীলতা হবে, গতি শক্তির সংরক্ষণ হবে।
ওকে, এটা হচ্ছে তোমার এটা কখন হবে? এটা হচ্ছে তোমার যখন স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আমরা আলোচনা করতেছি তখন এই ঘটনাগুলো ঘটবে। বাট যখন তুমি অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে আলোচনা করবে তখন হচ্ছে কি তোমার এগুলা ইকুয়াল হবে না, অর্থাৎ তাদের চেঞ্জ হবে, তাদের মানগুলা সেম হবে না। মেইনলি হচ্ছে কি আমরা এখন যেই লেভেলে আছি, আমরা যে তোমার এসএসসি লেভেলে আছি, এসএসসিতে আমাদের কি হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়েই সব কিছু আলোচনা করা হয়। স্থিতিস্থাপক টপিকগুলা হচ্ছে কি খুবই সহজ। স্থিতিস্থাপক সংঘর্ষ, এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে কি তোমার নর্মাল যে সংঘর্ষ সেটা থেকে একটু ভিন্ন হয়। তুমি স্লাইডটা দেখো। ওকে, আমরা চলো পরবর্তী স্লাইডে চলে যাই। এখানেও আমাদের সংঘর্ষ টপিক্সটা আছে। সো আমরা কি বলতে পারি, আমাদের সংঘর্ষে অ্যাকচুয়ালি কি হয়? সংঘর্ষে অ্যাকচুয়ালি তোমার বিভিন্ন কিছুর ড্যামেজ হয়, বিভিন্ন কিছু যেমন শব্দ, তাপ উৎপন্ন হয়, আরও অনেক কিছু হয়। বাট তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ এগুলার কিছুই হয় না। তোমার হচ্ছে কি বস্তুটা যেভাবে বাউন্সিং বাউন্সিং বলা হয় অনেকটা, যে তুমি ধরো তোমার কোনো একটা বল আছে না, বাউন্সিং বলগুলো যেমন মাটিতে ফাললে সেটা মোটামুটি সেম উচ্চতায় উঠে, মানে ধরো তুমি 5 মিটার উপর থেকে ফালাইলা, ওই বাউন্সিং বলগুলো আবার ঠিক 5 মিটার উচ্চতায় উঠতেছে, অর্থাৎ তার কোনো শক্তি ক্ষয় হচ্ছে না, অর্থাৎ সেগুলো কি স্থিতিস্থাপক সংঘর্ষ হিসেবে ধরা যেতে পারে। দেন তোমার হচ্ছে কি সংঘর্ষের পরবর্তী টপিক্সটা নিয়ে যদি আলোচনা করো, এইখানে তুমি দেখতে পাচ্ছ এইখানে একটা বস্তু আছে। বস্তুটার ভরটাকে যদি আমরা M1 ধরি, এটাকে যদি আমরা M2 ধরি, এটাকে যদি আমরা V1 ধরি, এটাকে যদি আমরা V2 ধরি, এটাকে যদি আমরা আদিবেগ E1 ধরি, এটার আদিবেগ যদি আমরা U2 ধরি, এটাকে আমরা পজিটিভ ধরলাম, এটাকে হচ্ছে কি আমরা নেগেটিভ ধরলাম। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ধরার পর আমাদের কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা দেখতে পাচ্ছি যে আমার বড় বস্তুর ভরের উপর আসলে ডিপেন্ড করতেছে তোমার সংঘর্ষের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে বা কি হবে। এখন হচ্ছে কি তোমার বড় বস্তুটা অর্থাৎ M1 এর ভর যদি আমি M ধরি, M2 এর ভর যদি আমি ছোট m ধরি, এখন তোমার যদি সূত্রটা আমি লিখি, M1 E1 হচ্ছে কি আমার বড় বস্তুটা, অর্থাৎ বড় বস্তুর ভর আমাদের ব্যাগ কত, ব্যাগ আমাদের দেওয়া আছে ইউ, এবং হচ্ছে কি হ্যাঁ E1 দেওয়া আছে। এমন সরি, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি তোমার। ওকে, M1 E1 প্লাস M2 U2 ইকুয়াল কত, M1 V1 প্লাস হচ্ছে কি তোমার M2 V2। সো এখানে আমরা লিখতে পারি MU1 প্লাস হচ্ছে কি তোমার MV2 U2। আর এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, MV1 প্লাস হচ্ছে কি তোমার MV2। এর মাধ্যমে হচ্ছে কি আমি তোমার বড় বস্তুর শেষ বেগটা আমি বের করতে পারতেছি। কিভাবে বের করতেছি তুমি দেখো তো, এটা তোমার MU1 প্লাস হচ্ছে কি তোমার MV2 মাইনাস MV2 ভাগ হচ্ছে কত, সরি এটা তোমার MU2 হবে। এই জিনিসটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি তোমার MU2 হবে, আর এটা হচ্ছে কি তোমার MV হবে। দেন হচ্ছে কি আমরা M দ্বারা ভাগ করে দিব, দেন হচ্ছে কি তোমার একটা সংঘর্ষ হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা যদি এখানে দেখি, ওকে, এখন হচ্ছে কি আমরা যদি একেবারে সূত্র ইউজ করে যদি কাজগুলো করতে যাই তখন আমাদের কি হয়, তখন হচ্ছে কি তোমার এই যে বড় বস্তুর ব্যাগটাকে আমরা V1 ধরছি, এবং হচ্ছে কি আমি একটু অন্য কালার ইউজ করি, বড় বস্তুটাকে V1 ধরছি এবং ছোট বস্তুটাকে আমরা কি ধরছি, V2 ধরছি। তাদের ব্যাগটুকু আমরা বের করতে পারবো একটু অন্যভাবে, আমরা সূত্র অ্যাপ্লাই করে। ওইখানে হচ্ছে কি আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের টপিক্সটা আমরা এখানে ইউজ করছি। করার পর আমরা কি পাবো, M1 প্লাস M2, আর উপরে থাকতেছে কি আমাদের M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস হচ্ছে কি তোমার 2M2 U2। এই সূত্রটা আমরা ইউজ করব। এটা ইউজ করার মাধ্যমে আমরা কি করতেছি, তোমার প্রথম বস্তুর যে বেগটা, শেষ বেগটা আমরা বের করতে পারতেছি। এই জিনিসটা উপরে যেটা আমরা আলোচনা করলাম, এই জিনিসটা আমরা তখনই ইউজ করতে পারবো যখন হচ্ছে কি তোমার ব্যাগের মানগুলা দেয়া থাকলে আমরা খুব সহজে এটা ইউজ করে সহজে করতে পারবো। বাট যখন তোমার এত কিছুর ভ্যালু দেওয়া থাকবে না, তোমার জাস্ট বলা থাকবে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, একটা বস্তুর ব্যাগ দেওয়া থাকতে পারে, দেন হচ্ছে কি তোমার সেকেন্ড বস্তুর শেষ বেগ কতটুকু এটা তোমার নির্ণয় করতে যখন বলবে, তখন হচ্ছে কি তোমার বিভিন্ন মান মিসিং থাকবে। দেন তোমার একটা মাত্র ভরসা হচ্ছে কি এই দুইটা সূত্র ইউজ করা, একটা হচ্ছে V1 এর, একটা হচ্ছে কি তোমার V2 এর।
সো কী করবা, তুমি এগুলো আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলবা। এগুলো ভাই বোঝানোর মতো টপিকস, বাট যদি বোঝাইতে গেলে অনেক অনেক বেশি টাইম লাগবে। সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি M1 প্লাস M2, আর উপরে লিখতে পারি তোমার M2 মাইনাস M1 ইন্টু হচ্ছে কি U2 প্লাস হচ্ছে কি তোমার 2M1 U1। এই সূত্রটা ইউজ করলে কি আমরা তোমার সংঘর্ষে দুইটা বস্তুর শেষ বেগ পেয়ে যাব। ওকে, দেন হচ্ছে কি তোমার সেফ জার্নি। তারপরে তোমার বইয়ের পরবর্তী টপিক্সটা হচ্ছে কি সেফ জার্নি বা নিরাপদ জার্নি, কীভাবে তুমি করবা। এগুলো করার জন্য তোমার বিভিন্ন কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে কি তোমার পূর্বে আমরা যেই সূত্রটা ইউজ করছি সেটাতে যদি আমরা এখানে একটু বিশ্লেষণ করি, যে 2m ভরের একটা বস্তু আর একটা হচ্ছে কি তোমার m ভরের একটা বস্তু বিপরীত দিকে গতিশীল হচ্ছে। এখন হচ্ছে কি ধরো এই জিনিসটা হচ্ছে কি তোমার একটা ট্রাক, আর এই জিনিসটা হচ্ছে কি তোমার একটা বাইক। তাদের যদি মুখোমুখি সংঘর্ষ হয়, তখন তোমার কি হবে। সরি, এই জিনিসটাকে তুমি চাইলে আরেকটু বড় ধরে নিতে পারো, যেহেতু তোমার ট্রাক নিয়ে আলোচনা করতে, সেটাকে তুমি 4m ধরে নিতে পারো। যদি 4m মানে বিশাল একটা ওজন ধরে নিতে পারো, তখন তোমার কি হয়, তখন আমরা একটু বিশ্লেষণ করি। মানে পূর্বে আমরা যে সূত্রটা ইউজ করছি জাস্ট ওইটা ইউজ করে আমরা এখানে কাজ করব। দেন হচ্ছে কি তুমি তোমার বাইকের ব্যাগটা কি ধরতে পারো, তখন তুমি তোমার হচ্ছে কি বাইকের ব্যাগটা ভরটাকে তুমি চাইলে কে তুমি 10:0 ধরে নিতে পারো। এটা যদি তুমি 0 নাও, তাহলে হচ্ছে কি তুমি একটা ম্যাজিক দেখতে পাবা। কি একটা ম্যাজিক দেখতে পাবা তুমি বলো তো। তোমার যে ট্রাকের ব্যাগটা যদি এখানে বের করি, তোমার M1+0 হয়ে যাবে। এটাকে যদি আমি M1 ধরি, এটাকে যদি আমি M2 ধরি, M2 এর মান হচ্ছে কি আমাদের 10:0 হয়ে গেল। বাট হচ্ছে কি উপরের অংশে থাকতেছে আমাদের M1-0 প্লাস 2 ইন্টু, এটাকে আমরা যেহেতু 0 ধরে নিছিলাম, সো আমরা আলটিমেটলি কত পাচ্ছি এখানে যদি হিসাব করে, আমরা ইউ পাচ্ছি। তার মানে হচ্ছে কি ট্রাকের কোনো চেঞ্জ হবে না। ট্রাক যে বেগে যাচ্ছিল আদি বেগ, তার শেষ বেগটাও কি সেম হয়ে যাবে, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগ সিমিলার হবে, সেম হবে, অর্থাৎ তার বেগের কোনো পরিবর্তন হবে না। বাট বাইকের ক্ষেত্রে আমরা কি দেখব, বাইকের ক্ষেত্রে আমরা একটা অন্য একটা ব্যাপার দেখতে পারবো, যে তোমার বাইকের ক্ষেত্রে কি হবে, যখন M1+M2 নিবার উপরে হচ্ছে কি আমাদের M2, অর্থাৎ বাইকের বেগ হচ্ছে কি আমরা 0 ধরে নিয়েছিলাম। বাই ডিস্টার্ব একটু সর। তখন হচ্ছে কি আমাদের এই জিনিসটা ধরে নিব, এবং 2M1U এই জিনিসটা ধরে নেব। এটা যদি ধরে নেই, তখন হচ্ছে কি আমাদের 3U থাকতেছে, অর্থাৎ 3U বেগে এখানে গতিশীল হচ্ছে। তার মানে হচ্ছে কি তুমি ফার্স্ট তুমি হচ্ছে কি যখন ট্রাকের ব্যাগটা বের করবা, তুমি আগের যে ফর্মুলাটা ছিল ওইটা তুমি এখানে বসাবা। বসানোর পর তুমি কি পাচ্ছ, তোমার ট্রাকের ব্যাগের সাথে বাইকের ভরের যে তুলনা করতেছো, এটা কম্পারেটিভলি 0 হয়ে যাচ্ছে বাইকের ব্যাগটা। দেন হচ্ছে কি তুমি ট্রাকের ব্যাগটা পাচ্ছ ইউ, অর্থাৎ সে আদি বেগ যা ছিল শেষ বেগ তাই হবে। বাট যখন তুমি বাইকের ক্ষেত্রে হিসাব করতেছো, বাইকের ক্ষেত্রে যখন তুমি হিসাব করবা, তখন তোমার V2 কত হবে, তোমার V2টা হয়ে যাবে 3U, অর্থাৎ আদি বেগের থেকে সে 3U অর্থাৎ 3 গুণ বেগে কোন দিকে ছুটে যাবে, পিছনের দিকে অবশ্যই। কারণ হচ্ছে কি এই দিকটাকে আমরা পজিটিভ ধরছিলাম, এই দিকটাকে আমরা কি ধরছিলাম, পজিটিভ ধরছিলাম, এই দিকটাকে আমরা কি ধরছিলাম, নেগেটিভ ধরে নিয়েছিলাম। সো আমরা বাইকের ক্ষেত্রে কি পাচ্ছি, +3U, অর্থাৎ সে কি করবে, সে উল্টো দিকে, ঠিক উল্টো দিকে কি হবে, উল্টো দিকে 3 গুণ বেগে ছুটে যাবে, 3 গুণ বেগে ছুটে যাবে, 3 গুণ বেগে ছুটে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের একটা মোটামুটি একটা বোঝার জন্য একটা যে সলিউশন দরকার হয় ওইটাই। এখানে হচ্ছে কি আমরা এই সলিউশনের মাধ্যমে কি আলোচনা করলাম, আমরা একটা ধারণা পেলাম যে কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে জাস্ট এই ভর এবং বেগের পরিবর্তনের কারণে, অর্থাৎ ভরবেগের যে একটা চেঞ্জ হয়, ভরবেগের যে একটা গুরুত্ব আছে, জাস্ট এই জিনিসটা আমরা বুঝতে পারলাম তোমার এই ম্যাথের মাধ্যমে। এখন আমরা জানবো তোমার ব্যাগের কি গুরুত্ব, এই ব্যাগটা আসলে কিভাবে কাজ করে সংঘর্ষের ক্ষেত্রে। এই জিনিসগুলো আমরা একটু ছোট করে দিই। ওকে, এখন হচ্ছে আমরা তোমার যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, এটা অন্য একটা কালার ইউজ করি, আমরা ব্লু কালার ইউজ করতেছি। ওকে, তোমার প্রথমেই বলা আছে কি, ধরো তুমি 1 মিটার/সেকেন্ড বেগে চলতেছো, 2 মিটার/সেকেন্ড বেগে চললে কি হবে। এখন হচ্ছে কি তোমার যে সংঘর্ষ হয় ভাইয়া, তোমার যে সংঘর্ষে আসলে কি হয়, তোমার শক্তি হারায় বা শক্তির অপচয় হয়। এখন দেখো তো তোমার শক্তির ফর্মুলাটা কি ছিল, গতিশক্তি ই কে ইকুয়াল হচ্ছে কি তোমার 12 mv²
অর্থাৎ তোমার গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, অর্থাৎ বেগের বর্গের আকারে পরিবর্তন হয়। এখন যখন তোমার বেগ কত ছিল, বেগ যখন 1 মিটার/সেকেন্ড ছিল, তখন তোমার গতিশক্তি কত ছিল? গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু 1 স্কোয়ার। তুমি এটা ওয়ানেই ধরতে পারো। যখন তোমার বেগ কত হলো 2 মিটার/সেকেন্ড, তখন দেখো তো তোমার গতিশক্তি কত হয়, ইজ প্রপোর্শনাল টু 2 স্কোয়ার। এই জিনিসটাকে তুমি কত লিখতে পারো? 4 লিখতে পারো। সো এই জিনিসটা, এটা প্রপোর্শনাল না ভাইয়া, এটা ইকুয়ালি হয়ে যাবে। ওকে, এই জিনিসটা তোমার ইকুয়াল হয়ে যাবে। এখন দেখো তো তুমি, তোমার এইখানে যখন 1 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল তার গতিশক্তি ছিল 1, যখন তুমি 2 মিটার/সেকেন্ড বেগে গেলা তখন তোমার গতিশক্তি হয়ে যাচ্ছে 4 গুণ। সো তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, কি বুঝতে পারতেছো বলো তো? যখন তুমি 1 মিটার/সেকেন্ড থেকে যখন 2 মিটার/সেকেন্ড একটা মাত্র 1 মিটার/সেকেন্ড একটা বেগ বাড়াবা, তখন তোমার কি হচ্ছে? গতিশক্তির 4 গুণ চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন তুমি 2x করে দিবা, অর্থাৎ ডাবল করে দিবা, তখন এখানে গতিশক্তির কি হচ্ছে? আমাদের 4x হয়ে যাচ্ছে। সো যখন হচ্ছে কি আমরা বাইরে চলাচল করবো বা গাড়ি চালাবো, তখন হচ্ছে কি আমাদের খুব হিসাব করে চলতে হবে, কারণ বেগের যতটুকু চেঞ্জ হবে তার বর্গের আকারে তোমার গতিশক্তি চেঞ্জ হবে। অর্থাৎ এখন যদি কোনো একটা সংঘর্ষ হয়, 1 মিটার/সেকেন্ডে যেই ক্ষতিটুকু হইতো এখন হচ্ছে কি 4 গুণ বেশি ক্ষতি হবে, কারণ হচ্ছে কি তোমার 4 গুণ বেশি শক্তি নিয়ে তুমি চলতেছো। সো হচ্ছে কি তোমার গতিশক্তি এখানে এভাবে তোমার ইয়া করে, তোমার সেফ জার্নিতে এইভাবে তোমার ব্যাগগুলা এবং হচ্ছে কি গতিশক্তিগুলা কাজে লাগে। সো হচ্ছে কি তোমার বিভিন্ন জায়গায় দেখবা স্পিড ব্রেকার লাগানো আছে, যে তোমার এত মিটার/সেকেন্ড হচ্ছে নিরাপদ বেগ। সো এত এর উপরে যদি যাও তখন হচ্ছে কি দুর্ঘটনার সম্ভাবনা থাকে, এবং তখন হচ্ছে কি প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় এবং হচ্ছে কি বিশাল বড় ক্ষতি হয়। দেন হচ্ছে কি নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে যদি আমরা আলোচনা করি, পুরো বিষয়টা জানার চেষ্টা করি, আমরা দেখতে পাবো যে আগে আমরা বলের ধারণা পাইছি, বাট এখন হচ্ছে কি আমরা বলের পরিমাপ করব। ওকে, এটা আমরা একটু ভালোভাবে চেঞ্জ করি। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে না। ওকে, ওকে, আগে আমরা বলের ধারণা পাইছি, বাট হচ্ছে কি এখন তোমার বলের পরিমাপ করব। সো চলো আমরা একেবারে নিউটনের দ্বিতীয় সূত্র যেটা ছিল, দ্বিতীয় সূত্রটাই চলে যায়। এখানে আমাদের বলা হচ্ছে কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের সরি, পুরো লেখাটাই নষ্ট হয়ে গেছে। ওকে ভাইরা, সরি, জাস্ট হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছিল। ওকে, এখন যদি আমি লিখি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। সো এই জিনিসটাকে আমরা আরো একটু সহজভাবে একটু বিশ্লেষণ করতে পারি, এখানে করি। ওকে, এখানে আমাদের বলা হচ্ছে কি, তুমি যদি সূত্রটা আবার একটু দেখো, তার সংজ্ঞাটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার মানে কি আমরা ভরবেগের পরিবর্তনটা বের করব, এম ভি মাইনাস এম ইউ, যেহেতু আমাদের হার বলা হয়েছে, সুতরাং এম ভি মাইনাস এম ইউ ভাগ টি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে কি বলের সমানুপাতিক। সো এই জিনিসটাকে যদি আমরা একটু সিম্পল করি, সিম্পলিফাই করি, ভি মাইনাস ইউ ভাগ টি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কি এফ। সো এটাকে আমরা কি লিখতে পারি,
এম ইন্টু এ, কারণ ত্বরণের সূত্র আমরা কি জানি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি ইজ প্রপোর্শনাল টু এফ। সো এটাকে আমরা কি লিখতে পারি, এম এ ইকুয়াল কে এফ। এখানে হচ্ছে কি আমরা একটা সহগ নিয়ে আসছি কে। তারপর হচ্ছে কি সহগের মানটা আমরা, এটা হচ্ছে এক্সপেরিমেন্টের মাধ্যমে সহগের মান বের করা হয়। এখন হচ্ছে কি আমাদের বিজ্ঞানী নিউটন সাহেব বা অন্যান্য বিজ্ঞানীরা এটা পরিমাপ করে আমাদের কি পাইছে, কে এর মান 1 পাইছে বা 1 ধরে নিছে। যদি আমরা ধরে নিই তখন হচ্ছে কি আমাদের এফ ইকুয়াল এম এ থাকতেছে। এটা হচ্ছে কি আমাদের আলটিমেটলি সূত্রটা, বোঝা গেল? এটা হচ্ছে কি আমাদের আলটিমেটলি সূত্রটা। এখন হচ্ছে কি আমরা এই সূত্রের বিভিন্ন জিনিস জানবো। কি কি জিনিস? তার একক কি, তার একক অর্থাৎ তার ইউনিট কত। এফ ইকুয়াল হচ্ছে কি, যেহেতু আমাদের এম এ, সো তার ইউনিট আমাদের কত হবে, এখানে তোমার কেজি এম এস ইনভার্স টু, বা এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, নিউটন লিখতে পারি। তারপর হচ্ছে কি তার মাত্রা, তার মাত্রাটাকে আমরা কি লিখতে পারি, এখানে দেখো কেজি, এটাকে আমরা লিখতে পারি এম, মিটারকে লিখতে পারি এল, সেকেন্ড স্কোয়ারকে লিখতে পারি কি টি ইনভার্স টু, তার মাত্রা হচ্ছে কি এম এল টি ইনভার্স টু। এখন হচ্ছে কি তোমার নিউটনের সূত্রটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, তার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন নিউটনের গতিসূত্র হচ্ছে কি একটা আমাদের যে তোমার গতিবিদ্যা বা হচ্ছে কি আমাদের ফোর্স বা বলবিদ্যার, সে হচ্ছে কি ভৌত ভিত্তি। সো হচ্ছে কি আমাদের বলবিদ্যার ভৌত ভিত্তি। তার মানে হচ্ছে কি বলবিদ্যাটা মূলত নিউটন সাহেবের সূত্রের উপর বেস করেই দাঁড়ায় আছে। সো হচ্ছে কি তার মাধ্যমে আমরা তোমার সরল রৈখিক গতি বলো, তারপর হচ্ছে কি কার্ভের গতি বলো, সব কিছু হচ্ছে কি আমরা এখানে বের করতে পারবো। সো এটার ইম্পর্টেন্স খুবই বেশি। দেন আমাদের হচ্ছে কি ম্যাথ দেওয়া আছে, আমরা চলো এটা সলভ করার ট্রাই করি। আমাদের বলা হচ্ছে কি 5 কেজি ভরা একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো। এখন চলো হচ্ছে কি আমরা বিষয়গুলো একটু লিখে ফেলি। আমাদের এম কত, 5 কেজি, তোমার ইউ হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড, এফ হচ্ছে কি আমাদের 100 নিউটন, দেন বলা হচ্ছে কি তোমার টি ইকুয়াল কত 10 সেকেন্ড। এখন তোমার বলা হচ্ছে কি ত্বরণ এ কত, ত্বরণ এ ইকুয়াল কত, ত্বরণ এ হচ্ছে তোমার এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এখন ও সরি, আমাদের ত্বরণের সূত্র এইটা অ্যাপ্লাই করা যাইতো যদি আমাদের ভিটা থাকতো। বাট হচ্ছে কি এখানে তোমার এফ ইকুয়াল এম এ, এই সূত্র যদি ইউজ করো তখন তুমি এর মান পাবা। এ ইকুয়াল হচ্ছে কি তোমার এফ ভাগ এম। সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 100/5 ইকুয়াল করতে তোমার 20 ms ইনভার্স 2। তার মানে কি তোমার ত্বরণ হচ্ছে কি 20 ms ইনভার্স 2। দেন হচ্ছে কি তোমার বি নাম্বার বলা হয়েছে কি 10 সেকেন্ড পরে বেগ। চলো আমরা বি নাম্বারটা সলভ করি। 10 সেকেন্ড পরে যেহেতু ব্যাগের কথা বলা হয়েছে, সো আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল কত ইউ প্লাস এটি। সো আমাদের ইউ কত ছিল, ইউ ছিল 0, এ ছিল তোমার কত পাইছি 20 ms ইনভার্স 2 ইন্টু হচ্ছে কি তোমার 10 সেকেন্ড। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, 200 মিটার। ওকে, আমাদের বি হয়ে গেল। দেন যদি আমরা সি নিয়ে আলোচনা করি, আমাদের বলা হচ্ছে কি 20 সেকেন্ড পরে ব্যাক কত। এখন তুমি যদি দেখো এখানে বলা হচ্ছে কি 100 নিউটন বল 10 সেকেন্ড যাবত প্রয়োগ করা হয়েছে, বাট 10 সেকেন্ড পর্যন্ত, এই যে তুমি যদি একটা টাইম লাইন চিন্তা করো, এটা 0 থেকে এটা 10 সেকেন্ড এই পর্যন্ত তোমার বল প্রয়োগ করা হয়েছে। তার মানে কি এখানে তোমার গতির পরিবর্তন হয়েছে, তোমার এখানে ত্বরণ আছে, সব কিছুই আছে। এইখানে তোমার ব্যাগটা একটা ব্যাগ পাইলা, তারপরে তোমার কোনো এখানে বল নাই, ফোর্স 0। তার মানে কি এখানে বস্তুটা সমবেগে চলতে থাকবে, সারা জীবন সমবেগে চলবে, বস্তুর ব্যাগের কোনো চেঞ্জ হবে না। সো প্রথম 10 সেকেন্ডে, সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, প্রথম 10 সেকেন্ড বল প্রয়োগ করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে প্রথম 10 সেকেন্ড যেহেতু আমাদের বল প্রয়োগ করা হয়েছে, সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, পরবর্তী 10 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড বস্তুটি কিভাবে যাবে, বস্তুটি অবশ্যই সমবেগে যাবে, সমবেগে চলমান থাকবে, সমবেগে চলমান থাকবে। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু বস্তুটা সমবেগে চলমান থাকবে তখন তার ব্যাগটা কত হয়ে যাবে, আগের মতো 20 ms ইনভার্স 1, 20 ms ইনভার্স 1 হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে কি তোমার ডি নাম্বারটা বলা হয়েছে 20 সেকেন্ড সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ডি নাম্বারটা একটু বড় হবে, কারণ হচ্ছে কি আমাদের বোঝা লাগবে। তোমার যদি টাইমটা যদি আমি কনসিডার করি, এখানে 0 ছিল, এখানে টাইম ছিল 10 সেকেন্ড, এখানে ছিল কি তোমার
20 সেকেন্ড। সো এইখানে হচ্ছে কি তুমি বল প্রয়োগ করছো, সো তোমার সূত্র হবে কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর যেহেতু এখানে তোমার সমবেগে যাচ্ছে, সো এখানে সূত্রটা হবে কি তোমার এস ইকুয়াল ভিটি। সো S1 এবং S2 তাদের যোগফলে হচ্ছে কি তোমার মোট দূরত্ব হবে। সো S1 কে আমরা কি লিখতে পারি, S1 হচ্ছে কি তোমার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি আমি লিখি, তারপর ভ্যালুগুলো যদি আমি বসাই, আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু 20 ইন্টু 10 স্কোয়ার হচ্ছে আমাদের কত, 1000 মিটার। দেন হচ্ছে আমাদের S2 কতটুকু, S2 হচ্ছে আমাদের কত, ভিটি, ভি হচ্ছে আমাদের কতটুকু, এইখানের ব্যাগ, এইখানের ব্যাগটা হচ্ছে আমাদের ভি। সো ভি হচ্ছে আমাদের কত, 200 ইন্টু 10 মিটার। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, 2000 মিটার। সো আমাদের মোট দূরত্ব, মোট এস ইকুয়াল কত, S1 প্লাস S2 ইকুয়াল কত, 3000 মিটার বা 3 কিলোমিটার। সো আমাদের এটাও হয়ে গেছে। এখন যদি ইতে যাই, বলা হয়েছে কি বেগ ও অতিক্রান্ত দূরত্বের গ্রাফ আঁকো। অর্থাৎ আমাদের বেগ এবং অতিক্রান্ত দূরত্বের একটা গ্রাফ আঁকা লাগবে। ওকে, আমাদের বেগ এবং অতিক্রান্ত দূরত্বের একটা গ্রাফ আঁকা লাগবে। সো আমি যদি বেগ এবং অতিক্রান্ত দূরত্বের একটা গ্রাফ আঁকি, তার আগে আমাদের পুরো বিষয়টুকু আবার একটু চিন্তা করা লাগবে। টি ইকুয়াল কত 0 সেকেন্ড, টি ইকুয়াল কত তোমার 10 সেকেন্ড, টি ইকুয়াল কত তোমার 20 সেকেন্ড। এখন তুমি দেখো প্রথম 10 সেকেন্ডে কি হয়েছে, বস্তুর বলা হয়েছে কি তোমার বেগ এবং অতিক্রান্ত দূরত্বের গ্রাফ আঁকো। এইখানে তোমার হচ্ছে কি বেগের চেঞ্জ হচ্ছে, বেগ হচ্ছে কি ভেরিয়েবল, অর্থাৎ তোমার চেঞ্জ হচ্ছে। বাট এইখানে বেগ হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট। তার মানে হচ্ছে কি এখানে তোমার অবশ্যই একটা ত্বরণ আছে, বাট এখানে কোনো ত্বরণ নাই। তার মানে কি এই জিনিসটা হচ্ছে কি তোমার সমবেগ। সো এই জিনিসটা হচ্ছে কি তোমার সমবেগ। সো এটার গ্রাফটা আমি কিভাবে আঁকবো, এটা যদি গ্রাফটা আমি আঁকি, ওকে, ওকে, এটা হচ্ছে তোমার গ্রাফ। এখন যদি আমি গ্রাফটা আঁকি, তোমার হচ্ছে কি এক্স অক্ষ বরাবর তুমি কি নাও, টাইম নাও, যেহেতু তোমার সময়ের সাথে বলা হয়েছে আহ, অতিক্রান্ত দূরত্ব এবং বেগ। ওকে, এই জিনিসটাকে আমরা কি ধরে নিই, এই জিনিসটাকে আমরা তোমার সময় এস ধরে নিই, আর এই জিনিসটাকে হচ্ছে কি আমরা বেগ ভি ধরে নিই। এখন যদি আমরা কাজ করি, আমরা প্রথম দেখতে পাচ্ছি 0 সেকেন্ড নিয়ে কাজ করতেছি, এটা তোমার 10 সেকেন্ড নিয়ে কাজ করতেছি, এটা ধরো 20 সেকেন্ড নিয়ে আমরা এখানে কাজ করতেছি। এখন বেগের পরিবর্তন কিন্তু হচ্ছে প্রথম অংশে। সো আমরা কি লিখবো, বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে হচ্ছে হচ্ছে, সো এইভাবে লিখবো। এবং হচ্ছে কি 10 সেকেন্ডে তার বেগ কত হচ্ছে তোমার 200 মিটার/সেকেন্ড হচ্ছে। তারপর হচ্ছে কি তোমার বেগ সমবেগ হয়ে গেছে। দেন হচ্ছে কি আমাদের গ্রাফ এতটুকু হবে, এ পর্যন্ত তোমার এটা হয়ে যাবে। এটা হচ্ছে কি তোমার অ্যাকচুয়াল গ্রাফ, যা প্রকাশ করতেছে কি আমাদের 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের বেগ বাড়তেছে, বেগ বাড়তেছে, আর এখানে হচ্ছে কি আমাদের সমবেগ। ওকে, দেন আমাদের বলা হচ্ছে কি, ওকে, দেন আমাদের বলা হচ্ছে কি সিমিলারলি তোমার সময়ের সাথে দূরত্বের যে গ্রাফ, অর্থাৎ এস এর যে গ্রাফ সেটা আঁকা লাগবে। এখন তুমি দেখো প্রথমাংশে তোমার ত্বরণ আছে, সো এখানে তোমার সূত্র কি বসবে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এখানে তুমি দেখো তো, তুমি সময় এবং স্মরণের গ্রাফ আঁকতেছো না, তাদের মাঝে সম্পর্কটা কেমন, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার না। সো তোমার এই যে 10 সেকেন্ড পর্যন্ত এবং 20 সেকেন্ড পর্যন্ত যে গ্রাফটা আঁকবা তুমি, তুমি দেখো তো তোমার কি হয়েছে, এখানে যেহেতু আমাদের স্কোয়ার আকারের সম্পর্ক, সো হচ্ছে কি আমাদের গ্রাফটা এমন হয়ে যাবে, অর্থাৎ প্যারাবোলা আকারের একটা গ্রাফ হবে। এতটুকু হওয়ার পর তারপর হচ্ছে কি, তারপর তোমার সমবেগ, অর্থাৎ হচ্ছে কি তোমার ত্বরণটা জিরো, বাট দূরত্ব কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি বাড়তেছে, অর্থাৎ তখন হচ্ছে কি তোমার একটা সরল রেখা পাবা। বাট প্রথম অংশটা হচ্ছে কি তোমার একটা কার্ভ পাওয়া যাবে, প্রথম অংশটা পাবা একটা কার্ভ, বাট পরবর্তী অংশটা হচ্ছে কি তোমার একটা সমা সরল রেখা হবে। এটা একটা সরল রেখা হবে, কারণ হচ্ছে কি এখানে তোমার দূরত্বের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, এখানে তোমার সূত্রটা হচ্ছে এস ইকুয়াল ভিটি। সো এস ইজ প্রপোর্শনাল টু টি, এবং হচ্ছে কি সেই ক্ষেত্রে তুমি একটা সরল রেখা পাবা। তার মানে এখন আমরা গ্রাফেও এখানে বিশ্লেষণ করে ফেললাম। পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি স্থির অবস্থা থেকে শুরু করে ইউ ইকুয়াল কত 0 মিটার/সেকেন্ড, টি ইকুয়াল কত তোমার 10 সেকেন্ড দেওয়া আছে, এস ইকুয়াল কত তোমার 100 মিটার দেওয়া আছে, অতিক্রম করতে তোমার এফ হচ্ছে কি তোমার 20 নিউটন এখানে দেওয়া আছে। বলা হচ্ছে কি বস্তুটির ভর কত হবে। সো আমরা প্রথমে সূত্র ফেলাবো, আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল এফ ইকুয়াল এম এ। সো আমাদের এম হচ্ছে কি এফ ভাগ এ হয়ে যাবে, এফ ভাগ এ হইলে আমাদের কি হয় তোমার
20 ভাগ এ এর মান যদি আমি বের করি, এ হচ্ছে কি তোমার ভি মাইনাস ইউ ভাগ টি। ওকে, এখানে আমাদের এই ফর্মুলাটা হবে না, কারণ হচ্ছে কি এখানে আমাদের দূরত্বটুকু দেওয়া আছে। সো যেহেতু আমাদের এখানে বল আছে, সুতরাং ত্বরণও আছে। সো এই সূত্রটাকে আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল ইউটি প্লাস তোমার হাফ এটি স্কোয়ার, এই জিনিসটা আমাদের 0 থাকতেছে, প্লাস হাফ ইন্টু এ ইন্টু তোমার টি স্কোয়ার কত, তোমার টি হচ্ছে কি 10 হোল স্কোয়ার, আর এখানে কত এস ইকুয়াল কত তোমার 100। আলটিমেটলি আমরা কি পাচ্ছি, তোমার ত্বরণের মান, ত্বরণ এ হচ্ছে কি 2 ms ইনভার্স 2। তারপরে যে ত্বরণের মানটা এখানে বসাই দিব, তারপর আমরা কি পাচ্ছি তোমার 10 কেজি। সো এখানে আমরা কি পাচ্ছি, 10 কেজি হচ্ছে কি তোমার ভর। ওকে, এটা খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। পরবর্তী যে তোমাদের টপিকস হচ্ছে কি মহাকর্ষ বল। এখন হচ্ছে কি মহাকর্ষ বল বলতে তুমি কি বোঝো? মহাকর্ষ বলের একটা খুব সুন্দর একটা সূত্র আছে, সেটা হচ্ছে তোমার, তুমি একটু শুনো। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অন্যকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বল বস্তুকণাদের সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। এটা হচ্ছে তোমার মহাকর্ষ বলের সূত্র অথবা সংজ্ঞা একটা বলতেই পারো। তার মানে হচ্ছে কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মাঝে আকর্ষণ বল, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মাঝে আকর্ষণ বল, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ধরো তোমার একটা হচ্ছে কি m1 ভরের একটা বস্তু আছে, একটা হচ্ছে কি তোমার m2 ভরের বস্তু আছে, তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি d ধরে নাও, তখন তাদের মধ্যবর্তী যে একটা আকর্ষণ বল অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, সেটা কত? সেটা হচ্ছে তোমার F ইকুয়াল কত, g ইন্টু m1 m2 ভাগ d স্কোয়ার। এটা হচ্ছে কি তোমার আকর্ষণ বল। এইখানে তুমি একটু দেখো তোমার, ওকে, এই বিষয়টা আমরা একটু দেখি যে তোমার জি হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ জি এর মান কত? জি হচ্ছে কি তোমার 6.673 ইন্টু 10⁻⁻11 nm স্কোয়ার কেজি ইনভার্স 2। তার মাত্রাটা আমাদের একটু জানা লাগবে, তার মাত্রা কত? এটা তো আমরা একক জানলাম, এখানে আমরা কি দেখলাম, এটা হচ্ছে তার একক, বাট তার মাত্রা কতটুকু? তার মাত্রা আমরা সুন্দর করে mlt লিখবো, ইনভার্স 1 ইনভার্স 2, এটা কিউব হয়ে যাবে। এটাই হচ্ছে কি আমাদের মহাকর্ষ বলের মহাকর্ষীয় ধ্রুবক, যে তার মাত্রা, এই মাত্রাটা তোমার জানা লাগবে। এটা তোমার এখন কাজে না লাগলেও তুমি যখন কলেজ লেভেলে যাবা অর্থাৎ ইন্টারে যাবা, তখন তোমার এটা কাজে লাগবে। এখন তুমি যখন এই যে তোমার যে বস্তুটা এখানে আছে, তাদের মাঝে কি আছে, একটা আকর্ষণ বল কাজ করতেছে। এই আকর্ষণ বলটাকে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল কি তোমার এম জি লেখা যায়। কারণ এটাকে যদি আমি একটা পৃথিবী ধরে নেই, তোমার এই এমন ভরের বস্তুটা যদি তোমার পৃথিবী হয়ে যায়, পৃথিবী কনসিডার করলে তোমার এখানে তাদের মধ্যবর্তী যে বলটা সেটা এফ ইকুয়াল এম জি হয়ে যাবে। সো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, তোমার এম জি লিখতে পারি। দেন হচ্ছে কি উভয় পাশ থেকে যদি আমি তোমার এটাকে আমি লিখতে পারি m2g লিখতে পারি। কারণ হচ্ছে কি m2 ভরের বস্তুর উপর যখন আকর্ষণ বল কাজ করবে, তখন আলটিমেটলি আমরা জিনিসটাকে লিখতে পারি কি f ইকুয়াল m2g। সো এখানে আমাদের কি হবে m2g। এখন আমরা কি করব, উভয় পাশ থেকে m2 কাটাকাটি করে দিব। দেন আমাদের কি থাকতেছে, g ইকুয়াল কত, জি এম ভাগ ডি স্কোয়ার। কারণ হচ্ছে কি এম ওয়ানকে আমরা এম ধরে নিয়েছিলাম, বড় হাতের এম, যেটা হচ্ছে কি আমাদের পৃথিবীর ভর ধরে নিয়েছিলাম। সো আমরা কি পাইলাম আলটিমেটলি, জি ইকুয়াল কত তোমার জি এম ভাগ ডি স্কোয়ার। এটা হচ্ছে কি তোমার অভিকর্ষ ত্বরণের ফর্মুলা বা অভিকর্ষ ত্বরণের সূত্র বলতে পারো। এখন তোমার একটা খুব সিম্পল একটা ম্যাথ দেওয়া আছে, বলা হচ্ছে কি 100 কিলোমিটার উচ্চতায় স্পেস স্টেশনে জি এর মান কতটুকু হবে। সো আমরা আগে কি দেখলাম, জি ইকুয়াল কত তোমার জি এম ভাগ আর স্কোয়ার। এখানে তোমার জি এর ভ্যালুটা আমাদের মুখস্থ করা লাগবে, যেটা হচ্ছে তোমার 6.673 ইন্টু 10⁻11। আর পৃথিবীর ভর তোমার দেয়া থাকতে পারে, অথবা তুমি এটা মুখস্থ করতে পারো, 6 ইন্টু 10⁻24 কেজি। আর নিচে কত থাকতেছে তোমার 100 কিলোমিটার। বাট এখানে তোমার কি হবে, তুমি একটু আমাকে চিন্তা করে বলো তো, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কি তোমার
400 কিলোমিটার প্লাস আরও 100 কিলোমিটার, উভয়টার উপর হোল স্কোয়ার। বাট এখানে আমাদের হোল স্কোয়ার দিলে চলবে না, এখানে হচ্ছে কি আমাদের জিনিসটাকে তোমার যেহেতু কিলোমিটার আছে এটাকে আমরা মিটারে প্রকাশ করবো 1000 দ্বারা গুণ করে, দেন এই পুরো টার্মটার উপর আমরা স্কোয়ার করে দিব, দেন আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা মান পাবো যেটা হচ্ছে কি তোমার 9.89 ms ইনভার্স 2। এটা হচ্ছে কি তোমার স্পেস স্টেশনে জি এর মান। ওকে, দেন হচ্ছে কি মহাকর্ষ বলের আরো কিছু সাব টপিকস আছে যেটা হচ্ছে কি তোমার কপিকলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। সো তুমি যদি এটা চিন্তা করো, কপিকলটা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি তোমাকে বলা যায় অবশ্য 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এটা খুব ভালো কনসেপ্টের একটা ম্যাথ। ধরো তোমার একটা বস্তু ছিল, বস্তুর ভর আছে এম, আর এটা ধরো 5 কেজি ভরের একটা বস্তু, এটা হচ্ছে কি তোমার 10 কেজি ভরের আরেকটি বস্তু। এখন ধরো তোমার যখন 10 কেজি ভরটা বেশি, সো হচ্ছে কি আমাদের আলটিমেটলি সুতাটা এই দিকে পড়া শুরু করবে। এই দিকে যখন আসবে তখন তার ত্বরণ থাকবে কি এই দিক বরাবর একটা ত্বরণ থাকবে। সো এই দিক বরাবর আমাদের যে ত্বরণটা হবে সেটা আমাদের পজিটিভ হবে, আর এই দিক বরাবর ত্বরণটা হবে উপরের দিকে, যেটা হচ্ছে কি আমাদের নেগেটিভ এ হবে। এদিকে আমাদের জি থাকতেছে নিচের দিকে, জি থাকতেছে অবশ্যই নিচের দিকে, বাট ত্বরণটা এইদিকে হচ্ছে পজিটিভ, এই পাশে হচ্ছে কি তোমার ত্বরণটা নেগেটিভ হচ্ছে, এবং এই পাশেও তোমার ত্বরণটা হচ্ছে কি এইদিকে হচ্ছে। সো এখন হচ্ছে কি আমরা তিনটা ইকুয়েশন পাবো। কিভাবে তিনটা ইকুয়েশন পাবো? যখন হচ্ছে তোমার 5 কেজি ভরের বস্তুর জন্য তুমি চিন্তা করবা, যখন তুমি 5 কেজি ভরের বস্তুর জন্য যখন তুমি চিন্তা করবা তখন দেখো তো তোমার কি হচ্ছে। এইদিকে যখন যেহেতু বস্তুটার ডাব্লিউ ওজন নিচের দিকে কাজ করতেছে, সো সুতার উপরেও একটা টান আছে যেটাকে আমরা টি1 ধরতে পারি। এই ক্ষেত্রে দেখো তো তোমার 10 কেজি ভরের একটা বস্তু নিচের দিকে কাজ করতেছে এবং সুতারও একটা টান আছে, সুতার টানটা অলওয়েজ কি উপরের দিকে কাজ করতেছে, এটাকে আমরা টি1 ধরলাম, এই জিনিসটাকে আমরা টি2 ধরতে পারি। এখন যখন আমরা হিসাব করব আমরা দেখি তো আমাদের আলটিমেটলি ত্বরণটা কোন দিকে হচ্ছে, আলটিমেটলি ত্বরণটা আমাদের উপরের দিকে হচ্ছে না, সো উপরের দিকটা পজিটিভ। সো আমরা কি করব, টি1 থেকে বিয়োগ করে দিব টি1 মাইনাস ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে কতটুকু আমাদের এমজি, এম কত আমাদের 5g, ইকুয়াল হচ্ছে কি আমাদের এম এ। অর্থাৎ হচ্ছে কি আমাদের দুইটা বলের বিয়োগফলটা হচ্ছে কি আমাদের নেট বল পাওয়া যাবে, যেটা হচ্ছে কি আমাদের 5a হবে। এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর সমীকরণ। যখন হচ্ছে কি আমরা তোমার 10 কেজি ভরের বস্তু নিয়ে আমরা আলোচনা করব, 10 কেজি ভরের বস্তু নিয়ে 10 কেজি ভরের বস্তু নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা কি দেখতে পাচ্ছি, 10 কেজি ভরে আমাদের টি2 কিন্তু উপরের দিকে, সো টি2 আমাদের উপরের দিকে, বাট আমাদের আলটিমেটলি ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, ওজন নিচের দিকে কাজ করতেছে। সো বাকিগুলা আমাদের অপর পাশে থাকবে, যেগুলো হচ্ছে কি আমাদের ডাব্লিউ হচ্ছে আমাদের কতটুকু 10g, প্লাস হচ্ছে কি আমাদের 10a, 10a থাকবে এই পাশে। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি তোমার, ওকে আমাদের তো হয়ে গেছে, ইকুয়েশন পেয়ে গেছি। সো এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ইকুয়েশন। এখন আমাদের থার্ড ইকুয়েশন, যেটা হচ্ছে কি আমাদের এম ভরের বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ এম ভরের জন্য আমরা কি পাই, এম ভরের জন্য আমরা পাই কি আমাদের আলটিমেটলি দুইটা সুতার টানাটানিতে, দেখো তো একটা। সো তুমি দেখো এদিকে যেহেতু টি2 কাজ করতেছে এইদিকে, এদিক বরাবর টি2, সো হচ্ছে কি এই দিক বরাবর তোমার কি টি2 কাজ করবে, এবং হচ্ছে কি এই দিক বরাবর হচ্ছে কি তোমার টি1 কাজ করবে। সো তাদের আলটিমেট ত্বরণ কতটুকু হবে, এদিকে হচ্ছে তোমার টি2 আর এদিকে হচ্ছে কি তোমার টি1। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি তোমার টি2 মাইনাস টি1 হচ্ছে তোমার কতটুকু এম এ, লিখতে পারি। এটা হচ্ছে কি তোমার থার্ড ইকুয়েশন। সো আমরা কি পাইলাম, আমরা তিনটা বস্তুর জন্য তিনটা ইকুয়েশন পাইলাম। এই তিনটা ইকুয়েশন যখন আমরা সলভ করব তখন আলটিমেটলি আমরা তিনটা বস্তুর প্রত্যেকটা প্রপার্টিস আমরা বের করতে পারবো, অর্থাৎ সুতার টান টি1, এম বের করতে পারবো, ত্বরণ, সবগুলো জিনিসই আমরা এখানে বের করতে পারবো। আমাদের তিনটা ইকুয়েশনে তিনটা আননোন জিনিস আছে, টি1, টি2 এবং এ। সো আমাদের কি তিনটা জিনিস পটপট করে সব কিছু বের হয়ে যাবে। বুঝতে পারছো? এখানে হচ্ছে কি আমাদের কপিকলের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে কি এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাকে যদি আমি আবার রিকেপ করে দেই তুমি দেখতে পাবা, আমি একটু অন্য কালার ইউজ করি। ওকে, এখানে আমাদের এম একটা বস্তু ছিল, এখানে 10 কেজি, এখানে 5 কেজি ভরের বস্তু ছিল। 5 কেজি ভরের বস্তু ওজন নিচের দিকে কাজ করতেছে, সুতার টান টি1 উপরের দিকে কাজ করতেছে। সিমিলারলি 10 কেজি ভরের বস্তুর ওজন ডাব্লিউটা নিচের দিকে কাজ করতেছে, সুতার টান আমাদের টি2 উপরের দিকে কাজ করতেছে। আর এইখানে হচ্ছে কি আমরা কি দেখতে পাচ্ছি, এই পাশে যেহেতু টি1 ছিল সুতার, এই পাশে টি2 ছিল, সো এইদিকে টি2, আর এই পাশে হচ্ছে কি আমাদের টি1 বল কাজ করতেছে।
যখন আমি 5 কেজি ভরের বস্তুর জন্য হিসাব করব তখন আমাদের নেট ফোর্সটা বের করা লাগবে। অর্থাৎ আমাদের যে উপরেরটা আমি দেখতে পারতেছি বেশি হইতেছে, কারণ হচ্ছে আমাদের আলটিমেটলি ত্বরণটা এই পাশে আসতেছে। তার মানে কি 5 কেজি ভরের বস্তুটা উপরের দিকে উঠে যাবে। সো আমি কি লিখতে পারি, T1 মাইনাস 5G ইকুয়াল 5A, এটা হচ্ছে আমাদের কি নেট বল। সিমিলারলি যখন আমি 10 কেজি ভরের বস্তুর জন্য হিসাব করব তখন হচ্ছে আমাদের কি নেট বল কীভাবে বের করা লাগবে, দুইটি বিপরীতমুখী বলের বিয়োগফল। সেটা আমাদের কি হবে, T2, T2 ইকুয়াল হচ্ছে আমাদের কতটুকু হবে, -10G -10A। কীভাবে হবে, কারণ আমাদের ওজন W2 নিচের দিকে, বাট সুতার টান T2 উপরের দিকে, এবং আলটিমেটলি ত্বরণটাও হচ্ছে কি আমাদের নিচের দিকে। সো আমরা একসাথে তিনটা জিনিস পাইলাম, যার T2 হচ্ছে উপরের দিকে, বাকি দুইটা টার্ম নিচের দিকে। সো একটা লিখলাম ইকুয়েশনের বাম পাশে, আরেকটা লিখলাম ইকুয়েশনের ডান পাশে, আমাদের হয়ে গেল। এম ভরের বস্তুর জন্য যখন আমরা হিসাব করব তখন আমরা দেখতে পাচ্ছি কি দুইটি সুতার টানের বিয়োগফল। দুইটি টানের বিয়োগফল কি হবে আমাদের, T2 T1। এখানে হচ্ছে কি আমাদের T2 টানটা বড়, সো আমরা কি লিখবো, T2 T1 হচ্ছে কি আমরা এম এ লিখবো। এটা হচ্ছে কি আমাদের থার্ড ইকুয়েশন হয়ে যাবে। সো দেন হচ্ছে কি আমরা ক্যালকুলেটারে ইকুয়েশন 1, 2 এবং ইকুয়েশন 3 বসাবো। আমরা কি পাবো, T1 পাবো, তোমার T1 পাচ্ছি, তোমার T2 পাচ্ছি, তোমার এ পাচ্ছি, এই তিনটা ভ্যালু আমরা পেয়ে যাব। পরবর্তীতে আমাদের কপিকল দেওয়া আছে। কপিকলের ম্যাথটা আমরা প্রিভিয়াস স্লাইডে আলোচনা করছি, PREVIOS প্রিভিয়াস স্লাইডে আলোচনা করছি। এটা তুমি যদি আর একটু দেখে নিতে চাও, একটু দেখে নিতে পারো। তোমার ইকুয়েশনগুলো কিভাবে বের হবে, এই যে দিকটা তোমার প্রথমে ভালোভাবে আইডেন্টিফাই করে নিতে হবে। T1 ধরলা, W1 ধরলা, এটা হচ্ছে কি তোমার W2 ধরলা, এটা হচ্ছে তোমার T2 ধরলা, এটা হচ্ছে কি তোমার T2, এটা হচ্ছে কি তোমার T1, এবং তোমার আলটিমেটলি ত্বরণ কি এইদিকে হচ্ছে, যেহেতু এটা 10 কেজি ভরের বস্তু আমরা ধরে নিছিলাম, আর এটা হচ্ছে তোমার 5 কেজি ভরের বস্তু। সো আলটিমেটলি হচ্ছে কি আমরা নেট ফোর্স বের করব। নেট ফোর্স বের করলে আমাদের যা থাকবে ওইটাই হচ্ছে কি আমাদের একটা ইকুয়েশন হয়ে যাবে। এভাবে আমরা তিনটা ইকুয়েশন বিল্ড করব, দেন হচ্ছে কি আমাদের জিনিসটা সমাধান হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে কি আমাদের নিউটনের তৃতীয় সূত্র বলা হচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র, চলো আমরা সংখ্যাটা লিখি। সূত্রটা হচ্ছে তোমার, যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই জিনিসটাই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে দেখতে পাই, যে তোমার এভরি রিঅ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স। সো হচ্ছে কি আমাদের এই জিনিসটাই বলা হয়, এভরি রিঅ্যাকশন হ্যাজ ইটস অপোজিট ফোর্স। ওকে, সো হচ্ছে কি আমরা এই জিনিসটা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় দেখি। এখানে তোমার সূত্রটা বলা হয়েছে, এই সূত্রটা তুমি ভালোভাবে বোঝার ট্রাই করবে। কারণ হচ্ছে কি তুমি এখানে বুঝতে হবে দুইটা ভিন্ন বস্তু নিয়ে আমরা আলোচনা করতেছি। যেমন এখানে তোমার একটা এক্সাম্পল দেওয়া আছে। কি এক্সাম্পল দেওয়া আছে, তোমার পৃথিবী এবং আপেল। তোমার যে আর্থ এখানে দেওয়া আছে, আরেকটা হচ্ছে তোমার আপেল দেওয়া আছে, তোমার একটা আপেল দেওয়া আছে। এখন যদি তুমি দেখো দুইটা বস্তুর মাঝে কি হবে, একটা আকর্ষণ বল কাজ করবে। আপেল পৃথিবীকে আকর্ষণ করবে, পৃথিবী আপেলকে আকর্ষণ করবে। সো তাদের আকর্ষণ বলের মান কত, আকর্ষণ বলের মান হচ্ছে কি তোমার G/m/r²। আর হচ্ছে কি তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি তোমার আর। এবং হচ্ছে কি তোমার এম হচ্ছে কি তোমার এখানে ছোট ভর, এম হচ্ছে কি বড় ভর। বুঝতে পারছো? এখন যদি তুমি দেখো তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, ওই আকর্ষণ বলটাই হচ্ছে কি বস্তুর ওজন হিসেবে কাজ করবে, অর্থাৎ আপেলের ওজন। সো আপেলের ওজন হচ্ছে কি তোমার হবে F=mg হবে। দেন তুমি কি করবা, এটাকে যদি তুমি F1 ধরো, এটাকে যদি F2 ধরো, তোমার F1 ইকুয়াল কত, তোমার F2 হবে। দেন তুমি কি পাবা, দেন তুমি এ পাবা, যেটা হচ্ছে কি তোমার m/m × g।
তারপর তুমি যদি আপেলের ভর এম ইকুয়াল কত 1 কেজি ধরে নাও, 1 কেজি ধরে নিলে তোমার পৃথিবীর ভর কত 6 × 10⁻24 কেজি। এটা যদি বসাও তোমার ত্বরণের মানটা আসতেছে 1.6 × 10⁻24 তার মানে কি? তার মানে বুঝতে পারতেছো একটা ত্বরণ কাজ করবে, বাট এই ত্বরণটা হচ্ছে কি পৃথিবীর ক্ষেত্রে এত ক্ষুদ্র একটা মান হবে, অর্থাৎ পৃথিবীকে আপেলটা আকর্ষণ করতেছে, বাট তার ত্বরণের মান কত হবে তোমার 1.6 × 10⁻24, অর্থাৎ পৃথিবীর ত্বরণ খুব ক্ষুদ্র হবে, অর্থাৎ ওই আপেলের প্রভাবে পৃথিবীর একটা পরিবর্তন হবে, বাট এটা এতই নগণ্য যে এটা আমরা তখন মেজার করি না, বা তখন হচ্ছে কি এই বিষয়গুলো আমরা বাদ দিয়ে দিই। তার মানে তুমি এখানে দুইটা জিনিস পাইলা, যে আপেলটাকে তোমার পৃথিবী আকর্ষণ করবে জি ত্বরণে, বাট পৃথিবীটাকে আপেল কিভাবে আকর্ষণ করবে এ ত্বরণে, যেটা হচ্ছে কি তোমার 1.6 × 10⁻24 ms⁻²। সো তোমার হচ্ছে পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, আমাদের নিউটনের তৃতীয় সূত্রের কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। এখানে তোমার মেইনলি যে আমাদের প্রাত্যহিক জীবনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখব। এই যে ধরো তুমি এখানে হাঁটতেছো, তুমি কিভাবে হাঁটো? তোমার পা দিয়ে যখন মাটিতে একটা বল প্রয়োগ করো, আমরা একটা অন্য খালি ইউজ করি, তুমি যখন মাটিতে বল প্রয়োগ করো অর্থাৎ এফ বল প্রয়োগ করো, সিমিলারলি মাটিও তোমার উপরে একটা এফ প্রাইম বল প্রয়োগ করে, এবং হচ্ছে কি দুইটা সমান থাকে, বাট দুইটা বস্তু আলাদা। তুমি করছো পৃথিবীকে বল প্রয়োগ, পৃথিবী করছে তোমাকে বল প্রয়োগ, সো তাদের একটা রিয়েকশন কি বলে অ্যাকশনের অপোজিট একটা রিয়াকশন কাজ করে, দেন হচ্ছে কি তুমি চলতে পারো। এটাই তোমার এখানে বইয়ে বিষয়টা বলা হয়েছে, যে আমরা যে হাঁটাহাঁটি করি সেখানে হচ্ছে কি আমাদের নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ হয়। তার যদি তুমি আরেকটু ভালোভাবে যদি বিষয়টা বুঝতে চাও, ধরো তুমি কি করলা একটা এখানে ধরো তোমার পা, এটা হচ্ছে কি তোমার পা, ওকে, এটা হচ্ছে কি তোমার পা, সরি পা জিনিসটা আমার ভালো আঁকা হয় নাই, এটা আমি একটু সুন্দর করে আঁকা লাগবে, ওকে। যখন কি করলা তুমি একটা পা দ্বারা বল প্রয়োগ করলা, তুমি যখন এই যে পা দ্বারা এখানে একটা বল প্রয়োগ করলা, তখন হচ্ছে কি এইদিকে একটা এফ বল প্রয়োগ করে, ওইদিকে হচ্ছে কি তোমার এফ প্রাইম বল প্রয়োগ করে। এখন দেখো তো তোমার তাদের মাঝে একটা আলফা কোণ ক্রিয়ারত আছে, সো এখানে দেখো আলফার দুইটা উপাংশ ভাগ হবে, এফ প্রাইম কস আলফা, আর এটা উপরের দিকে থাকবে কি তোমার এফ প্রাইম সাইন আলফা। এটা হচ্ছে কি আমাদের ভেক্টরে এই জিনিসটুকু আমরা পড়বো। এখন দেখো তো তোমার ওজন কিন্তু ডিরেক্ট নিচের দিকে ডাব্লিউ আকারে কাজ করতেছে, এখন এফ ডাব্লিউ নিচে, বাট এফ প্রাইম সাইন আলফা তোমার উপরের দিকে কাজ করতেছে। সো তুমি দেখো তো তোমার ওজন কিন্তু কমে যাবে। তোমার ওজন কতটুকু হবে? তোমার নেট ওয়েট কতটুকু হবে? ডাব্লিউ মাইনাস এফ প্রাইম সাইন আলফা হয়ে যাবে, অর্থাৎ তোমার ওজন কমে যাবে। আর হচ্ছে তোমার এফ প্রাইম সাইন আলফা তো গেলই, বাট এফ প্রাইম কস আলফা সেটা কি করবে? এফ প্রাইম কস আলফা, এটা তোমাকে হাঁটতে সাহায্য করবে, অর্থাৎ তোমাকে সামনে যেতে সাহায্য করবে এই এফ প্রাইম কস আলফাটা। অর্থাৎ এইভাবেই হচ্ছে কি আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন তোমার পরীক্ষায় যদি এই বিষয়ে কোনো প্রশ্ন আসে, তুমি যদি এই বিষয়টুকু এখানে লিখে দিতে পারো, তাহলে তুমি 2/2 পেয়ে যাবা। এটা নর্মালি তোমার 2 নাম্বার কোয়েশনে চলে আসে এগুলা। দেন আমাদের তোমার বইয়ের খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা বলা হচ্ছে কি, ধরো তুমি সম্পূর্ণ ঘর্ষণহীন সমতলে দাঁড়িয়ে আছো, তোমার ভর হচ্ছে 50 কেজি, পাথরের ভর 100 কেজি, তুমি পাথরটিকে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিয়ে অপর প্রান্তে নিয়ে যাবে, 10 সেকেন্ড পর পাথরের বেগ কত হবে? সো আমরা কি করলাম, আমরা আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা লিখে ফেলি। তোমার বল কতটুকু? 50 নিউটন। তারপর হচ্ছে কি কার উপর তুমি বল প্রয়োগ করছো? পাথরের উপর। সো পাথরের ভর কত তোমার? 100 কেজি। সো তুমি বল প্রয়োগ করছো 50 নিউটন, তার ভর হচ্ছে কি 100 কেজি। সো তার ত্বরণ কত? ত্বরণ এ ইকুয়াল কত তোমার? এফ ভাগ এম, 50/100, 0.5 ms⁻²। ওকে, দেন আমাদের বলা হচ্ছে 10 সেকেন্ড পর পাথরের বেগ কত হবে? এখন তুমি দেখতেছো তোমার ত্বরণটা হচ্ছে কোন দিকে? 0.5 ms⁻²।
ওকে, দেন তোমার বলা হচ্ছে পাথরের ব্যাগ কত। পাথরের ব্যাগ ভেহিকল কত, ইউ প্লাস এটি না, ইউ আমাদের কত ছিল, 0 ছিল, এর মান কত তোমার 0.5 ইন্টু টি এর মান কত 10। সো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি তোমার 5 ms ইনভার্স 1, অর্থাৎ 5 মিটার/সেকেন্ড হবে। বাট তোমার এইখানে একটা খুবই ট্রিকি একটা বিষয় ঢুকাই দিছে, যেটা হচ্ছে কি সম্পূর্ণ ঘর্ষণহীন একটা তল। সো ঘর্ষণহীন তলে আমাদের কি হয়, তুমি পাথরটাকে বল প্রয়োগ করবা এফ, পাথরটাও তোমার উপরে কি একটা এফ প্রাইম বল প্রয়োগ করবে। সো পাথরের যদি একদিকে ত্বরণ হয় পজিটিভ এ, তোমারও অপোজিট দিকে একটা ত্বরণ হবে যেটা হচ্ছে কি তোমার নেগেটিভ এ। তার মানে কি পাথরটাকে তুমি যতটুকু ত্বরণ ঘটাবা, পাথরও কি করবে তোমার ত্বরণ ঘটাবে। যেটা কি হবে তোমার, তোমার ত্বরণটুকু হবে এফ ভাগ এম, যেটা হচ্ছে তোমার 50/50, অর্থাৎ তোমার 1 ms ইনভার্স 2, অর্থাৎ তোমার ত্বরণ হবে কি 1 ms ইনভার্স 2। অর্থাৎ পাথরটাকে তুমি যদি 0.5 মিটার/সেকেন্ড করাও ত্বরণ অ্যাপ্লাই করো, তোমার উপর পাথরটা 1 ms ইনভার্স 2 ত্বরণ প্রয়োগ করবে। অর্থাৎ পাথরটা সামগ্রিকভাবে পিছনে তোমাকে ঠেলে পাঠিয়ে দিবে, অর্থাৎ তুমি 10 সেকেন্ড যাবৎ পাথরটার সংস্পর্শে থাকতেই পারবে না। সো পাথরটাকে ওই প্রান্তে পাঠানোর প্রশ্নই আসে না। দেন বলা হচ্ছে কি, ধরো তুমি পাথরটিকে 2 সেকেন্ড ধাক্কা দিতে পেরেছো, তখন কি হবে। যদি তুমি পাথরটাকে 2 সেকেন্ড ধাক্কা দিতে পারো, তখন হচ্ছে কি আমরা যদি 2 সেকেন্ড পাথরের সংস্পর্শে তুমি থাকতে পারো, তখন আমাদের চিন্তা করা লাগবে যে এটা ঘর্ষণযুক্ত একটা তোল, ঘর্ষণযুক্ত তোল, ঘর্ষণযুক্ত তোল আমাদের কনসিডার করা লাগবে। দেন আমাদের ত্বরণ কি হবে, ত্বরণ হচ্ছে কি এ ইকুয়াল এফ ভাগ এম হবে, এবং বলের মান হচ্ছে কি তোমার 50 নিউটন, পাথরের ভর ছিল 100 কেজি, তোমার আলটিমেটলি কত আসতেছে 0.5 ms ইনভার্স 2। দেন হচ্ছে কি তোমার বলা হয়েছে কি তখন কি হবে, তখন তো তোমার অবশ্যই যদি ঘর্ষণযুক্ত তল বিবেচনা করো, তখন পাথরটা যেহেতু ত্বরণ আছে, সো 2 সেকেন্ড পরে তার কি হবে একটা বেগ থাকবে। বেগ কত হবে তোমার ভেহিকল কত ইউ প্লাস এটি, ইউ হচ্ছে তোমার 0, এ হচ্ছে কি তোমার 0.5, টি হচ্ছে কি তোমার 2, সুতরাং আলটিমেটলি তোমার বেগ হচ্ছে কি 1 ms ইনভার্স 1। বাট তুমি যদি এটাকে ঘর্ষণ মুক্ত একটা তল, ঘর্ষণ মুক্ত একটা তল বিবেচনা করো, তখন তোমারও একটা বেগ থাকবে যেটা হচ্ছে কি ইউ প্লাস এটি, সূত্র প্রয়োগ করে আমরা কি পাচ্ছি 2 ms ইনভার্স 1। অর্থাৎ পাথরটাকে যদি তুমি 1 মিটার সামনে নাও, পাথরটা তোমাকে 2 মিটার পিছনে নিয়ে যাবে। সো এইগুলাই হচ্ছে কি তোমার বল, তারপর হচ্ছে কি অ্যাকশন রিয়াকশনের এই ম্যাজিকগুলো এখানেই কাজ করে। এর মাধ্যমে হচ্ছে কি আমরা একটা ইম্পসিবল জিনিসকেও আমরা কি বাস্তবে এটা কাউন্ট করতে পারি, এটাকে আমরা বিবেচনায় নিতে পারি জাস্ট হচ্ছে কি ফিজিক্সের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। দেন তোমার বলা হচ্ছে কি ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স সম্পর্কে আমাদের জানবো। ফ্রিকশনাল ফোর্স কেন হয় ভাইয়া, তোমার ফ্রিকশন কেন হয়। ফ্রিকশন হয় কারণ যখন দুটি বস্তু একটা অপরটার সংস্পর্শে থাকে, তখন তাদের তলে কিছু খাঁজ কাটা অংশ থাকে, যারা কি করে তাদের গতিকে বাধাপ্রাপ্ত করে। সেজন্য হচ্ছে কি আমাদের ঘর্ষণ বলের সৃষ্টি হয়। যেমন এইখানে যদি আমি দেখি, আমাদের যে বস্তুটুকু এখানে দেওয়া আছে, বস্তুটার উপর যদি আমি এফ বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করে যদি বস্তুটাকে আমি সামনে নিতে যাই, তখন কি হবে, কাঠের উপর দিয়ে যখন যাব, তখন কাঠের কন্ট্রাক্টে কি কিছু খাঁজ কাটা অংশ পাবো, তার গতি বাধাপ্রাপ্ত হবে। গতি কোন দিকে বাধাপ্রাপ্ত হবে, অপোজিট দিকে। সো আমাদের অপোজিট দিকে একটা বল কাজ করতেছে, এটা আমরা ধরে নিব, যেটা হচ্ছে তোমার এফ, ছোট এফ, যেটা হচ্ছে কি তোমার একটা ঘর্ষণ বল। সো এক কথায় যদি আমরা বলতে পারি, আমাদের ঘর্ষণ কেন তৈরি হয়, আমাদের ঘর্ষণ তলে খাঁজ কাটা অংশের জন্য বস্তুর গতি বাধাপ্রাপ্ত হয়। সেজন্য হচ্ছে কি আমাদের ঘর্ষণের সৃষ্টি হয়। কিভাবে হয়, সেম ভাবেই হয়। কোন দিকে কাজ করে, অলওয়েজ অপোজিট দিকে, অলওয়েজ অপোজিট দিকে, অলওয়েজ অপোজিট সাইডে কাজ করে, অলওয়েজ অপোজিট সাইডে কাজ করে। ঘর্ষণ কয় প্রকার ভাইয়া, তোমার ঘর্ষণ হচ্ছে কি 4 প্রকার। 4 প্রকার তোমার ঘর্ষণ বল আছে। কি কি ঘর্ষণ বল, একটা হচ্ছে তোমার স্থিতি, একটা হচ্ছে তোমার স্থিতি, একটা হচ্ছে তোমার গতি, একটা হচ্ছে তোমার আবর্ত, আর একটা হচ্ছে তোমার প্রবাহী। এই 4 প্রকার ঘর্ষণ নিয়ে তোমার বইয়ে আলোচনা করা হয়েছে। এটার আনসারটা আমি লিখে দিই কেন হয়। ঘর্ষণ যুক্ত তলের খাঁজ কাটা অংশের জন্য। ওকে, বোঝা গেল। ওকে, আমাদের এই জিনিসটুকু হয়ে গেছে। দেন আমাদের ঘর্ষণ বল এখন হচ্ছে কি আমরা তোমার 4 প্রকার যে ঘর্ষণ বল আছে তাদের সম্পর্কে একটা বিস্তারিত একটা আলোচনা করবে।
ওকে, এটা জানার জন্য আমরা প্রথমে কি করব, আমরা আমাদের বক্সটা করে ফেলবো। আমরা আমাদের বক্সটুকু এখানে করে ফেলবো। ওকে, আমাদের বক্স যদি আমরা করে ফেলি, চারটা ভাগ করতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা হয়েছে। এখন হচ্ছে কি আমাদের পাঁচটা ঘর্ষণের, এক, দুই, ওকে। এখন চলো আমরা ঘর্ষণের নামগুলো এখানে লিখে ফেলি। এটা অন্য কালার দিয়ে লিখি। নাম, একটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ, একটা হচ্ছে তোমার গতি, একটা হচ্ছে তোমার আবর্ত, একটা হচ্ছে তোমার প্রবাহী। এখন তোমার বলা হচ্ছে কি সংজ্ঞা। এখন আমরা তোমার সংজ্ঞাটা জানবো। এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, তোমার জিনিসটাকেও আরেকটু ছোট করে দিতে পারি। এখানে আমাদের আরেকটা বৈশিষ্ট্য আনতে হবে। ওকে, এখন আমরা আমাদের অন্য একটা বৈশিষ্ট্য নিয়ে আসি, যেটা হচ্ছে কি অবস্থা কখন ঘটে। কখন ঘটে, দেন হচ্ছে তোমার মাত্রা, তারপর আমাদের উদাহরণ, দেন হচ্ছে কি বৈশিষ্ট্য। স্থিতি ঘর্ষণ কখন হয়? স্থিতি ঘর্ষণ তখন হয় কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে। স্থির অবস্থায় থাকলে স্থিতি ঘর্ষণ কাজ করে। আর গতি ঘর্ষণ কখন কাজ করে? বস্তু চলতে শুরু করলে, চলতে শুরু করলে যে বাধা পায়। আবর্ত ঘর্ষণ কখন হয়? গোলাকার বস্তু গড়ালে তার বাধা। তারপর তোমার বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বায়ু বা তরলের ভেতর দিয়ে চলমান বস্তুর বাধা। এখন তুমি যদি বলা হয় তোমার কখন ঘটে, বস্তু যখন স্থির অবস্থায় থাকে, অর্থাৎ বস্তুর বেগ যখন জিরো, তখন তোমার স্থিতি ঘর্ষণটা কাজ করে। গতি ঘর্ষণ কাজ করে তখন যখন বস্তুর বেগ থাকে, যখন বস্তুর বেগ থাকে তখন তোমার গতি ঘর্ষণ কাজ করে। আবর্ত ঘর্ষণ কাজ করে চাকার মতো, চাকার মতো ঘুরলে। প্রবাহী ঘর্ষণ কাজ করে তরল বা গ্যাসে চললে, তরল বা গ্যাসে চললে। তারপর বলা হয়েছে তোমার মাত্রা কত। তোমার মাত্রা হচ্ছে কি সর্বাধিক, অর্থাৎ সবচাইতে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। অর্থাৎ স্থিতি ঘর্ষণের মান সবচাইতে বেশি হয়। গতি ঘর্ষণের মান হচ্ছে কি তোমার স্থিতির চেয়ে কম, স্থিতির চেয়ে কম। আবর্ত ঘর্ষণ কি হয়? আবর্ত ঘর্ষণটা হচ্ছে কি আরো আরো কম থাকে, যেটা হচ্ছে কি তোমার যেমন বিভিন্ন জায়গায় স্লাইডার বা চাকা আমরা ইউজ করি, কারণ হচ্ছে কি সেখানে আমাদের আবর্ত ঘর্ষণটা কাজ করে, যেটা হচ্ছে তোমার গতির থেকে কম, গতির চেয়ে কম, গতির চেয়ে কম। কখন প্রবাহী কাজ করে? প্রবাহীটা হচ্ছে কি তোমার ওই মাধ্যমের উপর নির্ভর করে, অবশ্যই মাধ্যমের উপর নির্ভর করবে, মাধ্যমের উপর নির্ভর করবে। তারপর তোমার একটা উদাহরণ, কি কি উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে কি তোমার টেবিলে রাখা বই,
টেবিলে তুমি যখন বই রাখবা, বইয়ের উপর যে ঘর্ষণ কাজ করতেছে সেটা স্থিতি ঘর্ষণ। এখন ধরো তুমি বইটাকে টান দিলা, বই টেনে সরালে, বই টেনে সরালে আমাদের উপর কি কাজ করে? গতি ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কখন কাজ করে? যেমন হচ্ছে তোমার গাড়ির টায়ার, তোমার গাড়ির টায়ার যখন চলতে শুরু করবে, গাড়ির টায়ার চলতে শুরু করলে, ওকে। দেন আমাদের হচ্ছে প্রবাহী ঘর্ষণ কখন কাজ করে? যেমন হচ্ছে নৌকা অথবা তোমার প্যারাশুট, তারা হচ্ছে তোমার তোমার প্রবাহী ঘর্ষণের উদাহরণ। তারপর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, এই স্থিতি ঘর্ষণ তোমার চলন রোধ করে, অর্থাৎ সে চলতে বাধা দেয়, চলতে বাধা দেয়, চলতে বাধা দেয়, অর্থাৎ বস্তুর গতি শুরু হইতেই দেয় না। আর গতি ঘর্ষণ হচ্ছে কি, গতি কমায়, গতি কমায়। আর তোমার যে আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, তোমার এখানে সে আবর্ত ঘর্ষণে তুমি বিশেষ সুবিধা পাচ্ছ, যে তোমার গতি ঘর্ষণের থেকেও তোমার আবর্ত ঘর্ষণের মান কম থাকতেছে। তার মানে বস্তুটা হচ্ছে কি আরো ফাস্ট চলতে পারতেছে, বস্তুর ক্ষয় কম হচ্ছে। সো হচ্ছে কি, এখানে আমাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, আমাদের চাকা সুবিধাজনক, সুবিধাজনক চাকা ব্যবহার করলে আমরা সুবিধা অবশ্যই পাবো। তারপর হচ্ছে কি তোমার প্রবাহী ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণের জন্য হচ্ছে কি স্ট্রিমলাইন ডিজাইন, যেমন হচ্ছে কি তোমার এখানে বিমান বা গাড়ি এগুলো ব্যবহার করা হয়, সেই জন্য হচ্ছে কি প্রবাহী ঘর্ষণের কারণে আমরা স্ট্রিমলাইন ডিজাইন করতে পারতেছি। স্ট্রিমলাইন ডিজাইন যেমন হচ্ছে কি আমাদের কি কি আছে, প্যারাশুট, তারপর হচ্ছে বিমান আছে, তারপরে হচ্ছে কি আমাদের বুলেট ট্রেনগুলো আছে যাদের গতি খুবই বেশি, যারা হচ্ছে কি একেবারে ফ্লুইডের ভিতর দিয়ে খুব গতিতে চলাচল করে, সেজন্য হচ্ছে কি আমরা সেগুলোকে স্ট্রিমলাইন ডিজাইন হিসেবে কাউন্ট করি। দেন তোমার পরবর্তী টপিকসটা হচ্ছে কি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, ঘর্ষণ প্রয়োজনীয় উপদ্রব। সো আমাদের হচ্ছে কি এই জিনিসটাকে আমরা লিখতে পারি, ফ্রিকশন, FRICTION, ফ্রিকশন ইজ নেসেসারি ইভিল, NECESSARID, নেসেসারি ইভিল। কারণ হচ্ছে কি, ঘর্ষণ আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপদ্রব। মানে হচ্ছে তোমার ঘর্ষণ মাঝে মাঝে অনেক ক্ষতিও করে, আবার হচ্ছে কি এটা খুবই প্রয়োজনীয়। কারণ ঘর্ষণ ছাড়া ছাড়া হচ্ছে কি আমাদের কোনো একটা বস্তু চলতে পারে না, কোনো একটা বস্তু আঁকড়ে ধরে থাকতে পারে না, বা হচ্ছে কি আমাদের বস্তুর চলাচলে বিভিন্ন অসুবিধা হয়। বা ইভিল কেন বলা হচ্ছে, ইভিল হচ্ছে কি তোমার ঘর্ষণের কারণে বিভিন্ন শক্তির ক্ষয় হয়। ইভিলের বলা হয়েছে কারণ হচ্ছে কি তোমার এখানে শক্তির ক্ষয় হয়, শক্তির ক্ষয় হয়। আর হচ্ছে কি তোমার নেসেসারি বলা হচ্ছে কি, NECESSARIC, নেসেসারি। কারণ তোমার যদি ঘর্ষণ না থাকতো তাহলে তোমার কি হইতো, তুমি একটু চিন্তা করো। তুমি যে কিছুক্ষণ আগে একটা পাথরকে তুমি ধাক্কা দিছিলা, তখন কি হয়েছিল? তুমি পাথরকে ধাক্কা দিতে গিয়া তুমি কি করছো, পাথরকে সরাইতে যায় তুমি নিজেই পিছনের দিকে সরে আসছো। কারণ হচ্ছে কি এটা একটা ঘর্ষণ মুক্ত তল ছিল, ঘর্ষণ মুক্ত তল ছিল, সেজন্য হচ্ছে কি তুমি বস্তুটাকে যখন ধাক্কা দিতে গেছো তুমি নিজেই সরে আসছো। এটা হচ্ছে কি তোমার এই জন্যই তোমার নেসেসারি। কারণ যখন ধরো তুমি পাহাড় ঢালু একটা পাহাড় বেয়ে উঠতেছো, তখন তোমার কি লাগবে, তোমার এই পাহাড়ের সাথে চাকাগুলো আঁকড়ে ধরার মতো একটা ক্ষমতা লাগবে। এই ক্ষমতা কোত্থেকে আসে? তোমার অবশ্যই ঘর্ষণ থেকে এই ক্ষমতাটুকু আসে। সো তুমি যখন পাহাড়ে উঠবা, পাহাড়ে উঠবা তখন এটা কাজ করবে। যখন তুমি আচ্ছা একটা কার্ভ অর্থাৎ একটা বাঁক নিবা, যখন তুমি একটা ধরো সার্কেল বরাবর তুমি চলতে থাকবা, তখন হচ্ছে কি তোমার অবশ্যই একটা গাড়িকে বাঁক নিতে হবে, অর্থাৎ হেলান দিতে হবে। সেইখানে তোমার যে একটা হেলানো কোণ উৎপন্ন হবে, সেটা কিভাবে হবে? সেইটাও এই তোমার ঘর্ষণ থেকে আসবে। এই ঘর্ষণ যদি না থাকতো তাহলে তুমি পিছলা পড়ে যেতা, তোমার গাড়িটা পিছলে পড়ে যেত, এবং হচ্ছে কি তোমার চলাচলে এখানে ঝামেলা হয়তো, তুমি চলতে পারতা না। সো হচ্ছে কি তোমার বাঁক নিতে ওইটা হেল্প করে, বাঁক নিতে হেল্প করে, হেল্প করে। আর তোমার যে ইভিল যে গুণগুলো আছে সেগুলো হচ্ছে কি তোমার শক্তির ক্ষয় হয়, চলাচলে বাধা দেয়, চলাচলে বাধা দেয়, এইগুলা, এই কাজগুলো আমাদের করে। সো ঘর্ষণ একই সাথে হচ্ছে কি আমাদের উপকারও করতেছে আবার অপকারও করতেছে। সো এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, নেসেসারি ইভিল। দেন তোমার বলা হচ্ছে কি ঘর্ষণ বাড়ানো এবং কমানোর উপায়। তুমি যদি ঘর্ষণ বাড়াইতে চাও, বাড়ানোর জন্য, বাড়ানোর জন্য তোমার কি করা লাগবে? তোমার অবশ্যই হচ্ছে কি এই জিনিসটুকু আরো খাঁজ কাটা করা লাগবে, যাতে হচ্ছে কি তোমার খুব বেশি পরিমাণ ঘর্ষণ উৎপন্ন হয়, এবং হচ্ছে কি আমাদের
চাকায় যে বল বেরিং ইউজ করতেছি, এই বল বেরিংগুলো যদি আমরা বাদ দিয়ে দেই তখন হচ্ছে কি আমাদের ঘর্ষণ বেড়ে যাবে। এবং হচ্ছে কি সো বাড়াইতে হইলে আমাদের কি করতে হবে, খাঁজ কাটা বাড়াইতে হবে। তোমার হচ্ছে কি এই খাঁজ কাটা বাড়ানো, তোমার এই খাঁজ কাটা বাড়াইতে হবে। তারপর কি করতে হবে, তোমার এই তলে জোরে চেপে রাখতে হবে, জোরে চেপে রাখতে হবে, জোরে চেপে রাখা, জোরে চেপে রাখতে হবে। তারপর হচ্ছে কি তুমি স্থির রাখা, স্থির রাখলে আমাদের কি হয়, তোমার স্থিতি ঘর্ষণ কাজ করে, স্থিতি ঘর্ষণ কাজ করে। সো হচ্ছে কি আমাদের তখন ঘর্ষণটা বেড়ে যাবে। বাট যখন আমাদের কমানো দরকার তখন আমরা কিভাবে কমাইতে পারি, আমাদের কমানোর জন্য অবশ্যই হচ্ছে কি এখানে একটা বল বিয়ারিং ইউজ করা লাগবে, তোমার একটা বল বেয়ারিং ইউজ করা লাগবে, বল বেয়ারিং ইউজ করা লাগবে। তুমি হচ্ছে কি এখানে লুব্রিক্যান্ট ইউজ করতে পারো, তুমি এখানে লুব্রিক্যান্ট ইউজ করতে পারো, তখন হচ্ছে কি তোমার তলটা এখানে মসৃণ হবে, তোমারটা আরও জায়গাটাতে ভালোভাবে চলাচল করতে পারবে এবং ঘর্ষণের মান কম হয়ে যাবে। এবং হচ্ছে কি তুমি ভালো ডিজাইন করতে পারো, ভালো ডিজাইন যেমন হচ্ছে কি তোমার উড়োজাহাজ অথবা হচ্ছে কি তোমার বুলেট ট্রেন, তারা যেভাবে চলাচল করে তারা একটা ফ্লুইডের ভিতর দিয়ে চলাচল করে, সো তাদের ভিতরে একটা ঘর্ষণ আছে, ওই ঘর্ষণটাকে কমানোর জন্য তোমার একটা স্মুথ একটা ডিজাইন করা লাগতে পারে। তারপর তুমি এখানে আরও বিভিন্ন কাজ করতে পারো, যে তোমার এখানে ইয়া ইউজ করতে পারো, তোমার আবর্ত ঘর্ষণটা ইউজ করতে পারো, অর্থাৎ আবর্ত ঘর্ষণ ইউজ করা যায়, অর্থাৎ তুমি চাকা ইউজ করতে পারো, চাকার ব্যবহার বাড়ায় দিতে পারো। সো আলটিমেটলি আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। তোমার বইয়ের ফুল চ্যাপ্টারটা এখানে কভার করা হয়েছে, অ্যাটলিস্ট পুরো চ্যাপ্টারটুকু এখানে ধরা হয়েছে। এখন তোমার এইটার ভিতরে বিভিন্ন আরও হাই কনসেপ্টের ম্যাথ আছে যেগুলো হচ্ছে কি আমাদের আরেকটু আলোচনা করলেও করা যেতে পারে, বাট আমাদের ক্লাসটা খুব বেশি বড় হয়ে গেছে, যেটার জন্য আমাদের অ্যাটলিস্ট আধা ঘন্টার একটা ক্লাস লাগবে, যেটাতে তোমার সম্পূর্ণ ম্যাথটুকু কাভার করে দেওয়া হবে। এবং হচ্ছে কি তোমাদের এখানে যদি আরও কোনো প্রবলেম থাকে, তুমি যদি কোনো কিছু না বোঝো তাহলে হচ্ছে অবশ্যই আমাদের আস্ক করতে পারো, তুমি তোমার কোয়েশনগুলো এখানে দিয়ে দিবে, বা হচ্ছে কি আমাদের ইনবক্সে আস্ক করতে পারো। আমি তোমাদের সাথী ভাই এতক্ষণ তোমাদের সাথে ক্লাস নিলাম, আমাদের যে শেডো স্কুল প্ল্যাটফর্মটা আছে সেটার সাথে তুমি যুক্ত থাকলে অ্যাটলিস্ট আমাদের সবগুলো আপডেট তুমি পেয়ে যাবা। তারপর হচ্ছে কি আমরা আমাদের ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস এখানে আপলোড দিয়ে তোমার হচ্ছে কি ফুল একটা প্লেলিস্ট আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এবং হচ্ছে কি তোমার আসন্ন যে এসএসসি 2026 ব্যাচ, তোমাদের এসএসসি পরীক্ষার আগেই অর্থাৎ পূর্ব মুহূর্তে আমরা তোমার ম্যাথ এবং ফিজিক্সটা অন্তত শেষ করে দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে কি তুমি যদি আমাদের পাশে থাকো এবং হচ্ছে কি তুমি আরও মানে ক্লাসগুলো রেগুলার পেতে থাকবে, এবং হচ্ছে কি তোমার যে হাই কনসেপ্টের ম্যাথগুলো আছে সেগুলো আমরা ধরার ট্রাই করবো। আর এইখানে আমি আশা করি তোমার যে এখানে আলোচনা করলাম, এখানে যে ঘর্ষণ বলের একটা চার্ট দেওয়া হয়েছে, তোমার হচ্ছে কি মৌলিক বলের একটা চার্ট দেওয়া হয়েছে, এই চার্টগুলো খুব ভালোভাবে যদি একটু দেখে রাখো তাহলে তোমার এমসিকিউগুলো একেবারে ফুললি সম্পূর্ণ সব কিছু কাভার হয়ে যাবে। সো তোমার এটা নিয়ে আলাদা কোনো টেনশন করা লাগবে না। এখানে যে ভাইয়া দেখো তোমার এই গ্রাফগুলো যে আমি আলোচনা করছি এগুলা খুবই হাই কনসেপ্টের জিনিসগুলো, এগুলো হচ্ছে কি সবাই এগুলা বুঝাইতেও বোঝানোর মানুষের এখন অভাব নাই, বাট হচ্ছে কি সবাই এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারে না। আমি তোমাকে এখানে কীভাবে বুঝাইলাম, দুইটা সূত্র জাস্ট কি সূত্র ইউজ করছি, কারণ ত্বরণের জন্য একটা সূত্র ইউজ করছি, ত্বরণ ছাড়া একটা সূত্র ইউজ করছি, ত্বরণ সূত্রের সাথে মিল রেখে আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করছি। সো এই বিষয়গুলো হচ্ছে কি এইভাবে আমাদের একটু ধরে ধরে বুঝে বুঝে পড়া লাগবে, এবং পড়ার পাশাপাশি আমাদের ম্যাথও সলভ করা লাগবে, যেটা আমরা অলরেডি করছি। সো আশা করি তোমার এখানে বেনিফিট হবে, তুমি নিজেও অনেক বেনিফিট পাবা। সো আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের সাবস্ক্রাইব করো, এবং হচ্ছে কি সব মিলিয়ে আমাদের হচ্ছে জার্নিটা শুভ হোক, তোমার এসএসসি পরীক্ষাটা আরও ভালো হোক, এটাই আশা করি। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।